আপনার নামটা প্লিজ একটু শুরুতেই বলেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর সুফা বলছি। আমার ফ্যামিলির মধ্যে একটা ঘটনা ঘটে, এটা আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। কত বছর আগের এটা? এটা ঘটনা 2007-এর ফেব্রুয়ারিতে আচ্ছা, ঘটনা ঘটে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আপনার ওয়াইফ এখানে আছেন, দুজনের সাথে ঘটে? আমরা দুজনে আমার দুজনের সাথেই ঘটে, মেইনলি আমার ওয়াইফের সাথে। জি। সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। 2007 ফেব্রুয়ারি মাসের দিকে আমরা দুইটা কাপল চিন্তা করি। আমার যে নানা বাড়িটা আছে মুন্সিগঞ্জ, সেটা মুন্সিগঞ্জ সদরের মধ্যেই অবস্থিত, একদম টাউনের সাথেই। তো সেই গ্রামে আমরা যাব, এই জমিদার বাড়িটা ঘুরতে যাব। তো আমরা সকাল 11টা 11:30 দিকে মোটর বাইকে করে দুইটা কাপল ওখানে গিয়ে পৌঁছাই। তো পৌঁছাবার পরে আমরা মানে এত এক্সাইটেড ছিলাম যে তখনই আমি চাইলাম যে সবাইকে নিয়ে আশপাশটা খুব ঘুরে দেখাবো। এখানে আমি যাচ্ছি, একটু আগে একটু ছোট্ট বর্ণনা দিয়ে নিই আমার জমিদার বাড়িটা, কারণ এটা না দিলে বোঝা যাবে না ঠিক। জমিদার বাড়িটা চারিদিকে গ্রামের পর গ্রাম, প্রচুর গ্রামে অনেক গাছপালা, এবং পশ্চিম এবং দক্ষিণ সাইডে বিশাল জঙ্গল, এবং দক্ষিণ সাইডে একটা খাল আছে যেটা ধলেশ্বরী নদীর সাথে কানেক্টেড। তো এই জায়গাটা খুবই মানে নির্জন নিরিবিলি, প্রচুর বাঁশঝাড়, বড় বড় গাছ দিয়ে ভরা। তো আশেপাশে যে গ্রাম বাড়িঘর আছে খুবই কম, মানে 4-5টা বাড়ি, তারপর বিশাল গ্যাপ, তারপর অনেকক্ষণ পরে জঙ্গলে পরে আবার বাড়ি, মানে এতটাই নিরিবিলি এলাকাটা। তো ওখানে আগে থেকে অনেক কিছু শুনতাম, জানতাম, যাই হোক তখন ওইটার মানে ইয়েটা বুঝতে পারিনি। তো আমার তখন আমি সব মাথায়ও ছিল না, তো খুব এত এক্সাইটেড ছিলাম যে নেমেই আমরা ঘুরতে বেরোলাম। আমি বললাম যে এখনই চলো সবাই ঘুরবো। তখন একটু ভর দুপুর ছিল, 11টা 12টা বাজে। তো প্রথমে আমরা দক্ষিণ দিকে একটা যে খালটার কথা বললাম, সেখানে সাঁকো আছে। সেই সাঁকোটা খুবই ডেলিকেট, একটা বাঁশ দিয়ে অনেক কষ্টে আমরা পার হই। তো পার হওয়ার পর ওখানে বিশাল বাঁশঝাড় আছে, ওই জায়গাটা খুবই সমস্যাপূর্ণ শুনতাম। তো ওখান থেকে সবাইকে দেখা আমি মোটামুটি বেশ অনেকটা জায়গা ঘুরলাম। ঘুরে যখন এখানে আমার ওয়াইফ একটু অস্বস্তি বোধ করছিল, তখন দেখলাম যে সে একটু চাচ্ছে না ঘুরতে। তা আমি আসলে ওগুলা কিছু আমলে নেই, গাও করি নাই আসলে, সব তখন মনে নেওয়ার মতো অবস্থাও ছিল না। তো ঘুরতে ঘুরতে তখন আবার সাঁকো দিয়ে ব্যাক করলাম। ব্যাক করে আমাদের পশ্চিম সাইডে জঙ্গলটা ছিল, তারপর সেটা পরিত্যক্ত টয়লেট ছিল, যেটা অনেক আগে ইউজ করতো জমিদারের যে ওয়াইফ বা মানে ফিমেল ইয়ে ছিল, মেম্বার ছিল, তারা ইউজ করতেন। বর্তমানে এটা ব্যবহার হয় না বললেই চলে। ওখানে বিশাল জঙ্গল হয়ে গেছে, বড় বড় গাছপালা। তো ওই ইয়েটা আমি দেখাবার জন্য সবাইকে নিয়ে যাচ্ছি। তো আমি সবার সামনে ছিলাম, পিছনে আমার ফ্রেন্ড, তার ওয়াইফ, এবং সবার পিছনে আমার ওয়াইফ। এই সময় এক পর্যায়ে আমার ওয়াইফ আমাকে বলছিল যে আমার তার খুব অস্বস্তি লাগছে, এবং তার মনে হচ্ছে যে তাকে কেউ ফলো করছে বা পিছনে কেউ হাঁটছে। আমি এটা এক কথায় উড়াই দিছি। আমি বললাম এখানে দেওয়ালটা যেহেতু পাশে আসে, হাঁটলে একটা ইকো হয়, তো এই ধরনের কিছু মনে হচ্ছে। আমি তাকে একদম স্টপ করে দিলাম, মানে তার কথা না বলেই নিলাম না। যাই হোক, তো ওই জায়গাটা ঘোরার পরে আরেকটা জায়গা ছিল জঙ্গলটা, যে মেইন যে জঙ্গলটা, সেখানে যাওয়ার জন্য আমি একটু ইয়ে হয়ে যাই, এক্সাইটেড হয়ে যাই। বাট আমার একজন নানি ছিলেন ওখানে, নিচে উনি থাকতেন, একতলায় কেউই থাকতো না, প্রায় 20-25-20টার মতো রুম আছে ওখানে, সব 2টা রুমে উনি থাকতেন। উনি একটু সাবধান করলেন, না ওদিকে যাও না বাবা, দরকার নেই। তখন আমি একটু থামলাম, যে থাক অফিসে যাই, বাসায় যাই, অলরেডি 1টা 2টা বেজে গেছে, খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, খেয়ে দিয়ে আমার ফ্রেন্ড একটু রেস্ট নিয়ে গল্প করে চলে গেল তার ওয়াইফকে নিয়ে। তো আমরা রেস্ট নিলাম, নেওয়ার পরে আমাদের যে বিল্ডিংটা, ওটার চারদিক দিয়ে তো ঘর, মধ্যে একটা উঠানের মতো, এবং একটা উত্তর সাইডে এটা 3তলা আর পূব সাইডে 2তলা। তো 3তলা যে সাইডটা, সেটা যদি ছাদে উঠি আমরা, চিলেকোঠা আছে ওখানে, একটা চিলেকোঠা যে লোহার সিঁড়ি একটা ছাদে উঠা যায়, এটা 4তলার সমান হবে। তো সেই ছাদে যদি উঠি, সেখান থেকে পুরা জঙ্গল এলাকাটা পুরোটাই দেখা যায়, অনেক দূর পর্যন্ত জঙ্গল, গাছপালা। তো ওই জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগতো। আমি চাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে ওই জায়গাটা শেয়ার করে থাকি, মানে কিছু সময় কাটাই, ভালো লাগবে, এবং সানসেটটা দেখি। তখন আসর আজান দিয়ে দিছে, বেশ অনেকক্ষণ থাকলাম, গল্প করলাম, মামাতো ভাইরা ছিল, ওর সাথে গল্প টল্প করলাম। তো এক পর্যায়ে মাগরিব আজান হয়ে যায়, মামাতো ভাইরা নেমে যায় এবং বলে যে তোমরা চলে আসো। তাই আমি বললাম যে আমি সানসেটটা উপভোগ করে তারপর নামবো। কথা বলার এক ফাঁকে হঠাৎ করে দেখলাম আমার ওয়াইফ আমার পাশ থেকে উঠে চলে গেল। তা আমি আসলে তখনও কিছু বুঝতে পারিনি কেন উঠে গেল। ভাবলাম যে আমার মতো সানসেটটা তারও ভালো লাগছে, কারণ পশ্চিম সাইডটার দিকে দেখলাম ও দাঁড়ায় আছে, ওদিক তো সানসেট হচ্ছে, সূর্য ডুবে গেছে। তা আমি এক পর্যায়ে দেখলাম যে ওখানে দাঁড়াই আছে। তা আমি ভাবলাম আমিও যাই, ওকে ডাকলাম, প্রথমে সব সাড়া দিল না। যখন, তখন আমি ভাবলাম ঠিক আছে কাছে যাই, কি ব্যাপার, কথা বলে না কেন। তো যাওয়ার পরে আমি ওকে বললাম যে কি ব্যাপার, চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো নিচে যাওয়া দরকার। তা হাতটা ধরে টান দিলাম, সে এক ঝটকা আমার হাতটা ছাড়িয়ে দিল।
হুম। ছেড়ে দেওয়ার পরে আমাকে গম্ভীর বলল, না আমি নিচে যাব না। তখন এই ফার্স্ট টাইম আমার মনে স্ট্রাইক করলো যে সামথিং গোয়িং রং। তো আমি তাকে বললাম যে না চল নিচে যাই, তারপর সে যাচ্ছে না। তখন আমি এনিহাও তাকে কনভিন্স করি, একটু বলি যে আমরা তোকে বলে আবার আসবো, নিচে যাই। তো কি ভেবে সে রাজি হলো বুঝলাম না, মানে মুখটা তো রাজি হলো। সে নিচে রোবটের মতো ঘুরে রওনা দিয়ে দিল, আমি তার পিছনে পিছনে গেলাম। তারপরে পূব সাইডে যে বিল্ডিংটা আছে সেখানে আমার মামা থাকতেন, সেই বাসায় ঢুকেই প্রথমে ছিল ড্রয়িং রুমটা। এখানে একটা আমার ওয়াইফের একটা কথা ছিল, এটা শেয়ার করা দরকার, আমি একটু বলতে ভুলে গেছি। যে যখন পরে আমি তার মুখে শুনছি যে যখন সে পশ্চিম দিকে জঙ্গলটা দিকে তাকিয়ে এখানে হয় ওনার কাছ থেকে শুনি। আপনার নামটা একটু প্লিজ বলে আপনি বলবেন যে আপনার অস্বস্তি কেন লাগছিল, বা ওই সময় আপনি কি দেখছেন বা আপনি কি ফিল করছিলেন আসলে। আসসালামু আলাইকুম। আমি সুইটি রহমান বলছি। আজকে আসলে আমি মোটামুটি আমার হাজবেন্ডের ইচ্ছাতেই আসছি এখানে। আমার লাইফের কিছু হরিবল, আসলে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা আমি শেয়ার করব। তো আমি আসলে ওখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, এবং যখন গিয়েছি সেই জমিদার বাড়িতে ঢোকার পর থেকে আমি একটু অস্বস্তি ফিল করছিলাম, এবং এত বেশি খারাপ লাগছিল আমার। আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি যে চলো আমরা বাসায় চলে যাই, কিন্তু ওর রিকোয়েস্টই মোটামুটি ঘোরা। কিন্তু সন্ধ্যার পরে যেটা হলো, সেই ছাদের মধ্যে তো ও বসেছিল, ঠিক আমি কি মনে করে উঠেছি আমার আসলে এই মুহূর্তে মনে নেই সেটা। আমি উঠে আমি পশ্চিমে যে জঙ্গলটা প্রায় অনেক সুন্দর আর মাইলের পর মাইল ছিল বিস্তৃত, তো আমি দেখছি এবং মুগ্ধ হয়ে দেখছিলাম। কিন্তু হঠাৎ করে আমি যেটা ফিল করলাম যে ঠিক আমার পেছনে প্রচন্ড ভারী কিছু এবং শব্দ করে কিছু পড়েছে, এবং আমি ঘুরে তাকাতে তাকাতে আমার মনে হলো যে আমার গায়ের মধ্যে এসে একটা বাতাসের মতো লেগেছে। এরপরে আসলে আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু যখন আমি নিচে যাই আমার সেন্স ফেরে, তখন আমি দেখি যে ওই রুমের মধ্যে অনেক গেস্ট আমার মামা, শ্বশুর, তারপর ওই বাসার অনেক লোক, এবং একটা লোক যিনি হচ্ছে সাধু আর কি ওই এলাকার। তো উনি আমার সামনে, এবং উনি আমাকে কি কি বলছেন, তারপরে ওনার কিছু তদবির করছেন। কিন্তু ওনাকে দেখে আমার প্রচন্ড রাগ হলো, এবং আমার তখন আমি ওনাকে সহ্যই করতে পারছিলাম না। আর যেটা হয়েছিল যে আমি খুব অসুস্থ ফিল করছিলাম, মানে আমার মনে হচ্ছিল যে আমার সমস্ত শরীরটা কাঁপছে, আর প্রচন্ড জ্বর ছিল। এবং আমি তখন বলছিলাম যে কি হয়েছে, আমার সাথে কি ঘটেছে। তারপর আমার হাজবেন্ড বলল যে তুমি এরকম হয়েছে, তুমি এখন রেস্ট নাও। তারপর আমরা ভেতরের রুমে চলে যাই। ওখানে যাওয়ার পর আমি ডিটেলস শুনি যে এরকম আমার সাথে হয়েছে। তারপর আমি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য পানি হাতে নিয়ে মুখ ধুতে যাই। ঘটনাটা বেশ কিছুক্ষণ পরে, তখন রাত্রে 10টা সাড়ে 10টা বাজে। আর বাড়িটা এতটাই হন্টেড ছিল যে খুবই বড় বড় জানালা, আর অনেক আগের ঘর, তো জানালাগুলো এত বড় যে মনে হবে একটা মানুষই পড়ে যেতে পারবে এরকম। তারপর আমি জানলার পাশে আসি, এসে মুখ ধুবো আর কি। তো তখন আমার যে জিনিসটা আমি আসলে দেখলাম, সেটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না। আমার এখনো মনে হয় আসলে গা শিউরে ওঠে। আমি দেখলাম ঠিক ওদের বাসার যে ওয়ালটা, তার পরে একটা গাছ ছিল, তেঁতুল গাছ, এবং সেটাও বেশ পুরনো, প্রায় 1 থেকে 1.5, মানে অনেক 100 বছরের হবে আর কি গাছটা মনে হচ্ছিল, যতটুকু শুনেছি। তো এত বেশি অন্ধকার, তো হঠাৎ করে আমার মুখ ধুতে যে ওই গাছটার দিকে চোখ চলে যায়। তো আমি তাকে দেখি যে সেখানে মানে 2টা চোখটা হচ্ছে একদম লাল, আর ঠিক আমার সামনে। কিন্তু যখন আমি এটা মানে আমার ব্রেইনে আমি ক্যাচ করলাম এটা অ্যাবনর্মাল কিছু, আমি তখন আসলে নিতে পারিনি। আমি চিৎকার করে সেখান থেকে সরে আসি, আর আমার হাতে যে গ্লাসটা ছিল সেটা পড়ে যায়। তারপর এসে আমি ফেইন্ট হয়ে যাই। আমার হাজবেন্ড তারপর ওর কাছ থেকে আমি যখন শুনি যে আমার, তখন আমাকে আবার সেই তদবির করা হয়, তেল দিয়ে গিয়েছিল সাধু যিনি এসেছিল, তো ওইটা ইউজ করা হয়। তারপর অনেক সূরা টুরা পড়ার পরে আমার সেন্স আসে।
তারপর আমি খুবই মানে অস্বস্তি ফিল করছি, আমি কোনো কিছুতেই একবার মানে স্বাভাবিক হতে পারছিলাম না, একটু পর পর কেঁপে কেঁপে উঠছিলাম এবং রাত্রে আমি আর ঘুমোতেই পারিনি। সে রাতটা আসলে আমার জন্য অনেক বেশি হরিবল ছিল। ওকে, আমরা সকালে তারপরে কি করলেন আপনারা যখন রাতের বেলা যখন এরকম ঝামেলা ছিল? আপনারা বলছিলেন, আমি একটু ওনার কাছে চলে আসি, যে পুরো রাত আপনারা ঘুমাননি এবং সকালবেলায় আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন বাসায় ফেরার জন্য, তাই তো? এবং রাতের বেলা কি আরো স্পেশাল কোনো কিছু বা আরো ভয়ঙ্কর, আরো স্কেরি কোনো কিছু ঘটেছিল? রাতে স্কেরি যেটা করেছিল সেটা হচ্ছে সারা রাত সে একটা খুব ব্যাড ড্রিম, মানে এই নাইটমেয়ার স্বপ্নটাই ছিল, শুনতে চাই, হ্যাঁ, নাইটমেয়ার ছিল স্বপ্নটা যেটা, দেখেন। সেই জিনিসটা ছিল যে সে যখনই চোখ বন্ধ করছিল তখনই সে দেখছিল যে সে ওই যে আমাদের পশ্চিমে যে বড় জঙ্গলটা সম্ভবত ওরকমই ওটাই দেখছে কিনা, কারণ ওখানে দেখতেছে বড় বড় গাছ এবং সেটা একটু ফগ কুয়াশা আছে, একটু হেভি, সেগুলা ও দৌড়াচ্ছে, পিছনে চলেছে দ্রুত এবং মানে তার সামনে গেলে তার ভালো লাগবে এবং এই জঙ্গলটার মধ্যে থাকতে ভালো লাগবে, এরকম একটা তার মধ্যে ফিলিংস হচ্ছিল। এবং আরেকটা জিনিস সেটা যেটা ফিল করতেছিল, ঘুমাতে পারছিল না, যে জন্য বাসার রুমের চারদিক দিয়ে তার মনে ছিল পাশ দিয়ে যে কেউ একজন ফিল করছিল, কেউ একজন ওয়েট করতেছে তার জন্য এবং কেউ একজন তাকে নিতে আসছে বা ধরতে, এবং এই ধরনের কিছু। আপনি অফে একটা কথা বলছেন, ওটা আমার কিছু অদ্ভুত লেগেছে। মনে হচ্ছিল রুমের চারপাশ দিয়ে কেউ হয়তো ঘুরছে, মানে ওয়ান্ডারিং অ্যারাউন্ড, মানে ব্যাপারটা হচ্ছে চারদিক দিয়ে কেউ ঘুরছে, ওয়ান্ডারিং অ্যারাউন্ড, এরকম আছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে চারিদিক দিয়ে দৌড়াচ্ছে, মানে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি যে ঘরটাতে আছেন, আপনার যদি মনে হয় সেই বাড়িটার চারপাশ দিয়ে কেউ ক্রমাগত দৌড়াচ্ছে এবং সে আপনাকে নিয়ে যেতে এসেছে, তাহলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। এটাই সবচেয়ে স্কেয়ারি ব্যাপার ছিল যে সে এবং বলতেছিল বারবার আরেকটা কথা বলতেছিল, যেটা যে আমাকে মনে হয় রাখতে পারবো না, আমাকে প্রচন্ড কেউ ডাকতেছে, এবং এইটার জন্য সে বাবা আমাকে শক্ত করে ধরতেছিল এবং ঘুমাতে পারছিল না। আমি সবচেয়ে অবাক হয়েছি যে মানুষ এরকম ঘরের মধ্যে কাউকে দেখতে পান বা এরকম, কিন্তু চারপাশে দৌড়াচ্ছে, এই ব্যাপারটা আমি প্রথম শুনলাম। আচ্ছা, পরের দিন সকালে সিক্স সেন্স ফিলিংস একদম আপনি মানে পরের দিন সকালবেলা যখন আপনি রওনা দেবেন, তারপরে এবারে রাতটা কাটাবার পর মানে মাগরিবের ফজরের নামাজের পরে আমরা একটু ঘুমাতে পারি, তা আলটিমেট উঠতে উঠতে দেরি হয়ে যায়, মোটামুটি 11টার দিকে উঠে নাস্তা রাস্তা করে বেরোতে বেরোতে আমাদের মামার সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা দেরি করো না, দুপুরটা হওয়ার পরেই তোমরা চলে যাও। তো আমি তাড়াতাড়ি রেডি হইতে তো 11:30 বেজে গেল, তো বাইকে করে রওনা দিলাম। তো 2-3 কিলো মাত্র ওই বাসা থেকে দূরে আসছি আমরা, জায়গাটা দেওয়ান বাজারের কাছাকাছি, ওখানে একটা জায়গা আছে, গ্রাম আছে, পাশের গ্রাম। ওখানে এসে হঠাৎ করে আমার ওয়াইফ বললো যে একটা বিশাল ঝড়ের মতো কি জানি পিছন থেকে জোরে ওকে ফলো করতে দৌড়ে ধেয়ে আসতেছে। তা আমি তো চারিদিকে তাকায় দেখলাম যে নর্মাল যে ব্রিজ, নর্মাল উইন্ড থাকলে যতটুকু বাতাসের পাতানোর ওরকমই, কোনো ঝড়ের আলামত আমি ফিল করতেছি না, কিন্তু সে বলতেছে। তো আমি তারপরও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সামনে, তখন মুক্তারপুর ব্রিজটা হয়নি, তখন ফেরিঘাট ছিল, ফেরিঘাটটা তাড়াতাড়ি রিচ করে ফেরিতে উঠবো যত তাড়াতাড়ি পারি। স্পিড বাড়ানোর পর সে তখন বললো যে সামথিং, কিছু একটা তার বা পাটা টেনে ধরতেছে, মানে মোট কথা তাকে থামাতে যাচ্ছে বা নামাতে যাচ্ছে। তখন আমি বাইক চলা অবস্থায় তাকে বললাম, তুমি একটা কাজ করো, তুমি আয়াতুল কুরসি পড়ো আর যত দোয়া পারো, যেগুলা পারো পড়ো, পরে নিজের বুকে ফু দাও, আর যেদিকে থেকে মনে হচ্ছে ওদিকে একটা ফু দাও। আমিও যতটুকু পারি দোয়া পড়লাম, আল্লাহর নাম নিলাম। তো এটা করার পর আমার ওয়াইফ বললো না, এখন আর ঝড়টা সে ফিল করতেছে না। তা আলহামদুলিল্লাহ রওনা দিলাম। তো ফেরিঘাটে চলে আসার পর মোটামুটি তাকে কুল দেখলাম। আমি ভাবলাম যে না, আল্লাহর মতো এই পর্যন্ত এই পর্যায়ে আমরা স্কেপ করে গেছি। তো এখানে যে আরো কিছু অপেক্ষা করছে তখন আমার সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তো ফেরিতে ওঠার পরও সে একটু ছিল, দেখতাম যে তার ঘুম পাচ্ছে, খুব প্রচন্ড, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি তাকে অনেক কষ্টে দোয়া টোয়া পরে একটু জায়গায় রাখলাম। তো পরে চিন্তা করলাম ওই পারে একটু চা খাই, বিকজ চা খেলে ঘুমটা কাটতে পারে। তো ওই পাশে অনেক দোকান ছিল, তো একটা হোটেলের মধ্যে আমরা ঢুকে বসার পরে আমি, আমার ওয়াইফ রাস্তার দিকে, হোটেলে তো মুখামুখি বেঞ্চ থেকে রাস্তার দিকে মুখ করে বসে, আমি তার অপোজিটে বসি। তো যখন আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে আমি তার সাথে তাকে কথা বলতেছি, হঠাৎ দেখলাম তার দুইটা চোখ খুব স্টিয়ারিং হয়ে গেল, মানে বিস্ফোরিত। তো আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কেন এত বিস্ফোরিত? সে হঠাৎ করে আমাকে বললো যে তুমি রাস্তায় ওখানে একটা মহিলা পাগলের মতো, অলমোস্ট পাগল, আমরা যে রাস্তায় দেখি ওরকম, তার বর্ণায় বুঝলাম সে তাকে ডাকছে। আমি বললাম তোমাকে কে ডাকবে? আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি ওখানে কেউ নেই, আমি অন্তত কাউকে দেখতে পাচ্ছিলাম না। তা আমি যখন তাকালাম তখন আমার ওয়াইফ বললো কি তুমি দেখতে পাচ্ছ না যে ওখানে একজন আমাকে ডাকতেছে এবং পাগলের মতো? আমি তখন চিন্তা করলাম, এখন যদি আমি বলি যে আমি কাউকে দেখছি না, তাহলে সে এতটাই প্যানিক হয়ে যাবে, তাকে আমার বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তখন আমি একটু তাকে হাইড করি, বলি না ওই তো ওখানে একটা পাগল আছে, ঠিক আছে, ওকে, এটা স্বাভাবিক, এখানেই থাকে, প্রায় আমরা দেখি, আমার ভিক্ষা টিকা দিই, এই ধরনের একটা কথা বলে আমি কাটিয়ে দিই। তবে আমি ফিল করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো আমি তাদের 4 বিল মিটিয়ে তাকে কিছু বললাম যে তুমি একটু দোয়া টোয়া পড়ে নাও, আমিও পড়লাম।
পরে যতটা সম্ভব ঢাকায় ব্যাক করলাম। তো এই পর্যায়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নয়, আমরা ভালো মতো ঢাকায় ব্যাক করি। কিন্তু আপনি একটা খুব অদ্ভুত কথা বলছেন যে তারপর থেকে তো অনেক ঝামেলা শুরু হয়, এবং এখন একটা জিনিস বলছিলেন যে আপনারা তারপরে যতবার লঞ্চ জার্নি করে আপনারা বরিশাল বা চাঁদপুর গেছেন, তখনই আপনাদের ওই গ্রামের বাসার কাছাকাছি আসলে উনি ভেতর থেকেও বুঝতে পারতেন, লঞ্চের ভেতর থেকে, এবং বলতেন যে আমাকে এখানে নামিয়ে দাও। হ্যাঁ, এই জিনিসটা তো আমার জীবনের মানে অদ্ভুত যে ঘটনা ঘটছে, এক্সপিরিয়েন্স, এটা একটা অদ্ভুততম ঘটনা। যেটা যে আমরা তো প্রায় একটু লঞ্চ জার্নি করতে পছন্দ করতাম, তো আগে থেকে আমরা যেতাম। তো তারপরে আমরা যখন যাই এই ঘটনার পরে, সাপোজ বরিশাল যাচ্ছে একবার বা চাঁদপুর, যখন আমরা মুন্সিগঞ্জ, আমরা কেবিনের মধ্যে গল্প করতেছি, যখন মুন্সিগঞ্জটা ক্রস করতে থাকতাম, তখন সে আমাকে বলতো যে আমি এখন বাইরে যাবো। আমি বললাম কেন? বলে বাইরে এখন মুন্সিগঞ্জ ঘাট, এখানে আমাকে পারলে নামায় দাম, যাবো মুন্সিগঞ্জ, বাড়িতে যাব। বাড়িতে কেন? ওই জঙ্গলে যাব। এরকম একটা ফিলিংস হতো। আমি তো তার কথা শুনে অবাক। আমি সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বের হলাম, কেবিনের দরজা খুলে বের হয়ে ঠিক ওই মুহূর্তে দেখি আমি মুন্সিগঞ্জ ঠিক ঘাটটা ক্রস করতেছি। সেটা আমি যার পণ্যে অবাক হয়ে গেছি। যাই হোক, আমি বুঝতে পারলাম যে তাকে এই সময় আর ডেকে নেওয়া যাবে না, কারণ ডেকে নেওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল একবার, আপনার কোনোভাবে রক্ষা পেয়েছিলেন সেই যাত্রায়? একবার মানে যখন আমরা একবার বরিশাল গেলাম, বরিশাল থেকে ফেরার পথে, তো যেহেতু লঞ্চ জার্নি ছিল, তো আমার ওয়াইফ ওই সময় একটু মানে প্রেগনেন্ট ছিল, যাক আমি লঞ্চ জার্নি দেখে নিয়ে গিয়েছিলাম, অফিসিয়াল ট্যুর ছিল। এবং আপনি মানে যেহেতু একজন ডক্টর, আপনি জানেন যে ওই সেফটিটা চিন্তা করে নিয়ে গেছিলাম যে লঞ্চ জার্নিতে প্রবলেম হবে না। বাট এই জিনিসটা তো আমার টোটালি মাথায় ছিল না। যাই হোক, এরকম কিছু একটা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, এবং এটা একটা ভয়ঙ্কর ঘটনা। অনেক কিছু ঘটে যেতে পারতো, যারা আল্লাহ আমাকে রহমত করছেন। এনিওয়ে, তো যখন বরিশাল থেকে ফিরি, তখন অনেক আগে থেকেই সে ওই ইয়ের লাইট দেখা যায় আপনার ওই মুন্সিগঞ্জের, তো দূর থেকে সে ডেকে দাঁড়ায়, বলতেছে যে ওই যে দূরে মুন্সিগঞ্জ দেখা যায়। তো আমি কিন্তু জানি না ওটা মুন্সিগঞ্জের লাইট। যাই হোক, তো আমাকে বলছে চলো ডেকে যাই। আমি বললাম হ্যাঁ চলো ডেকে যাই, কারণ আমার ডেকে একটু এনজয় করি, ভালো লাগে, বাতাস টাতাস থাকে। তখন রাত 1:30 কি 2টা হবে। তো ডেকে দাঁড়িয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। হঠাৎ করে সে আমাকে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, একটা হঠাৎ করে মনে হলো, এমনি ডেকে প্রচন্ড বাতাস ছিল, তো এর মধ্যে সে আমাকে বলতেছে যে হঠাৎ করে একটা এক্সট্রা বাতাসের ঝাপটা তার শরীরে মনে ঢুকে গেল, এরকম কিছু একটা, এবং তারপর থেকে সে খুব অসুস্থ ফিল করছে। তখন আমি আবার চিন্তা করলাম যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, এক্ষুনি তার কথাটা আমি শুনলাম, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কেবিনে চলে গেলাম। কেবিনে চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার প্রচন্ড লোয়ার অ্যাবডোমেনে পেইন করতেছে, সে একটু মানে ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু বাট আমার কাছে মনে হলো যে এটা অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমি তাকে বললাম যে তুমি একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি একটু দেখি, তারপর যদি মনে হয় তাহলে আমি নিয়ে যাবো। তো ওই সময় আমি একটু মানে কাজ করলাম, রিচুয়াল বা স্পিরিচুয়াল যে ব্যাপারটা, দোয়া দুধ পড়লাম, 4টা কুল পরে তার গায়ে ফু দিলাম। হ্যাঁ, তাকে পড়তে বললাম। প্রথমে সে পড়তে পারতেছিল না, মানে সব সূরা ভুলে যাচ্ছিল, তারপর সে পড়তে পারে আমি কতক্ষণ করার পরে, এবং আল্লাহর রহমতে 10 মিনিটের মধ্যে তার লোয়ার অ্যাবডোমেনে যে পেইনটা ছিল সে চলে গেল, এবং তারপর তাকে আর ওয়াশরুমে যেতেই হয় নাই। তা বুঝতে পারলাম যে এটা একটা ফলস পেইন ছিল, এবং চলে গেলে হয়তো অন্য অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, যেটা আমি লঞ্চের মধ্যে ওই অবস্থায় আমি কোনো মেডিকেল টিমও পেতাম না, কোনো ধরনের ব্যাকআপও দিতে পারতাম না। একদম। যাই হোক, আল্লাহ সেভ করছে, সেই সন্তানটা আমাদের হয়েছে, আছে সহি সালামতে। এইটা একটা ঘটনা আমার, সেকেন্ড যে ঘটনাটা ঘটে। ওকে, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছেন না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ঘটনাটা, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। যদি সময় পাই আপনাদের কাছে আবারও ফিরে আসবো। নাজরিফ আমাদের SMS করেছেন গ্রিন রোড থেকে, এবং তিনি এই মুহূর্তে আমাদের শুনছেন, রেগুলার আমাদের শুনেন, অনেক SMS করেন। আমরা তার অভিযোগ আছে যে আমরা তার SMS পড়ি না, আসলে সবার SMS সবসময় আমরা পড়তে পারি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে রিসান SMS করেছেন বাড্ডা থেকে, শিহাব আমাদের ডেমরা থেকে SMS করেছেন। ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, অনেকেই প্রশংসা করছেন ফার্স্ট স্টোরিটার। আসলে জীবন থেকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনার চাকচিক্য যতই কম থাকুক না কেন, সেটা মধ্যে কিছু 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 জায়গা থাকে যে জায়গাগুলো আসলে অনেক ভয়ঙ্কর হয়। যেমন উনি বলছিলেন যে ওনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমাকে খুব ভয়ঙ্কর লেগেছে। উনি যখন যেটা বলছিলেন যে মনে হচ্ছিল কেউ তাকে একটা ফলো করছে, একটা ঝড়ের মতো কিন্তু কোনো একটা কিছু তাকে ফলো করছিল। তো উনি যখন বলছিলেন সারা রাত মনে হয়েছে যে বাড়িটার চারপাশে কেউ দৌড়াচ্ছে, যে কিনা তাকে নিয়ে যেতে চায়। এই জায়গাগুলো খুব অদ্ভুত। ইভেন যখনই জার্নি করেছেন, একটা লঞ্চের আপনারা কেবিনগুলো দেখেছেন, কেবিনগুলো বন্ধ থাকে এবং রাতের বেলায় কোনো জায়গায় আসলে চেনা যায় না, বাট উনি ওই জায়গাটা আসলে ফিল করতে পারতেন। সো এটা তো সত্যি যে কিছু একটা জিনিস ওখানে অবশ্যই ঘটেছিল, এবং তার ওই জায়গাটায় কোনো একটা ব্যাপার তার সাথে মানে কোনটা রিলেশন আছে তার এবং ওই জায়গাটার মধ্যে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের
লিখেছেন ভূত এফএম জিন্দাবাদ। আমাদেরকে পারিসা লিখেছেন যে আচ্ছা আমাদেরকে পারিসা লিখেছেন তিনি এনজয় করছেন এবং তিনি লিখেছেন যে এনজয়িং ভূত এফএম টু মাচ এবং আজকে তার সেকেন্ড ডে আচ্ছা সেকেন্ড ডে আচ্ছা সেকেন্ড ডে আমি বুঝি না তারপর আপনি কি লিখেছেন। আসলে সামনে আপনার বার্থডে রয়েছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের নতুন একটা বছরের দিকে আমরা এগোচ্ছি, সামনে একটা বাংলা নতুন বছরে আমরা পা দিব এবং তার আগে এটা ভূত এফএমের শেষ শো, অর্থাৎ এই বছরের এই বাংলা বছরের শেষ এপিসোড আজকেই। সামনে নতুন যে নববর্ষ, সেই নববর্ষে আমরা এই মাঝখানে একবার শুভকামনা জানাতে চাই সবার কাছে, সবার জন্য, এবং আশা করছি যে নতুন বছরটা আপনাদের জন্য অনেক 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 শুভ হবে। শর্মী আমাদের গ্রিন রোড থেকে এসএমএস করেছেন, হিমেল পান্ডে আমাদের নর্দা থেকে এসএমএস করেছেন এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে ভয়ের লেগেছে। আমাদেরকে শাম্মী উত্তরা থেকে এসএমএস করেছেন এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। পান্না আমাদের এসএমএস করেছেন এবং একই কথা সবাই বলছেন, সুতরাং আমি নামগুলো পড়ে যাচ্ছি। সিদ্দিক খান জুরাইন থেকে আমাদের এসএমএস করেছেন, লিঙ্কন আমাদেরকে নাটক থেকে এসএমএস করেছেন, শিমুল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন আনান। এছাড়াও এসএমএস করেছেন সাকিব রাজশাহী থেকে, আমাদেরকে মতিউর এসএমএস করেছেন আমাদের রোমান রাজশাহী থেকে, এমডি শামিল শাহ আমাদের এসএমএস করেছেন নওগাঁ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন বুড়ি এবং আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আচ্ছা বাসায় ফেরার ঘটনাটা শেষ শুনতে চেয়েছেন তিনি এবং আচ্ছা চা খাওয়ার পরে তারপরে তিনি তারা কিন্তু দোয়া পড়ার পরে সহি সালামতেই বাসায় ফিরেছিলেন এবং তারপরে কিছু ঘটনা আছে যেটা ওই যে লঞ্চে জার্নি করার সময় হতো, বাসাতেও সবসময় তিনি কিছু একটা ফিল করতেন, সেগুলো যদি আমরা সময় পাই তাহলে আবারও ফিরে আসবো সেই জায়গায়। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও কাশফিয়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চৈতি নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের এসএমএস করছেন ফয়সাল চট্টগ্রাম থেকে, আদিম আমাদের পাবনা থেকে এসএমএস করছেন শিমুল কুমিল্লা থেকে, ফাবিহা আমাদের এসএমএস করছেন বেইলি রোড থেকে, কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন তিনি এবং তার স্ত্রী ওয়াইফ পুষ্প আমাদের শুনছেন, হীরা আমাদের এসএমএস করেছেন রাজবাড়ী থেকে, এছাড়াও রাজীব এবং লোপা আমাদের এসএমএস করেছেন। আরো অনেকে এসএমএস করেছেন, ফেসবুকের কমেন্ট রয়েছে, সেগুলো পড়বো সময় পেলে একটা একে একে এবং আপাতত একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে এবং আমরা অনেক পরে আজকের প্রথম বিরতিটা নিয়েছি, সুতরাং আশা করছি কেউ মাইন্ড করবেন না। আমরা চলে যাচ্ছি ছোট বিরতি, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:30 আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং অতিথি বলতে এই মুহূর্তে রয়েছেন বাবু ভাই এবং ডিনার। আপনারা গত সপ্তাহে অনেক 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 এসএমএস করেছিলেন এবং আমরা জানতে চেয়েছিলাম একটা মানে কি বলবো, পোল করাই বলে সেরকম কিছু করেছিলাম। যাই হোক, এনিওয়েজ আমরা সেই ঘটনায় যাবো, তার আগে বলি যে আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutti.fm, which is BHWTFM@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি আমাদের ঘটনা রেকর্ড করেই পাঠিয়ে দিতে পারেন, অডিও ক্লিপ দিয়ে পাঠিয়ে দিতে পারেন, এছাড়া আপনি লিখেও পাঠাতে পারেন, মানে ইটস আপ টু ইউ, আপনি যেভাবে পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অডিও ক্লিপটা শুনলে ভালো লাগে, আপনারা অনেক দূরে থাকেন এবং সেখান থেকে সরাসরি যদি রেকর্ড করে পাঠান আমরা খুবই খুশি হই। স্টুডিওতে যারা আসতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.futti এবং www.facebook.com/bhutfm.wasl। একটা মর্গের ঘটনা রয়েছে, সেই মর্গের ঘটনাটা আমি একটু পরে যাব। বাবু ভাই আছেন, এখন ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি চাচ্ছি আর একটা ঘটনা শেয়ার করতে, যেটা একটা ইমেল, ছোট্ট একটা ইমেল আমি পড়ে ফেলতে চাই এই মুহূর্তে। যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আমি পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রংপুর থেকে মূর্ত, আমার বাসা ঢাকা থেকে অনেক দূরে, তাই স্টুডিওতে গিয়ে স্টোরি শেয়ার করা সম্ভব না, তাই আমার গল্পটা আমি লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে গেছে কিছুদিন আগে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আমাকে আমার বন্ধু ঠিক যেভাবে বলেছে আমি সেভাবে শেয়ার করছি। সম্প্রতি আমার বড় মামার মাইল্ড স্ট্রোক করায় আমাকে বেশ কিছুদিনের হাসপাতালে বেশ কিছুদিন থাকতে হয়েছিল। প্রসঙ্গত বলে রাখা বা প্রয়োজন, আমার মামা বিয়ে করেননি, তাই তার আপন জন বলতে
বাড়িতে শুধুমাত্র ছিলাম আমরাই। আমার আর তার অসুস্থতায় আমার আত্মীয় স্বজন এলেও তারা শুধু তাকে দেখেই চলে যেত, কেউ রাত্রি যাপন করতো না। আমার মা নিজেও একজন অসুস্থ মানুষ, তাই তার পক্ষে মামার দেখাশোনা করা পসিবল ছিল না। তাই তিনি দিনের বেলা আমাকে যতটুকুন পারতেন সাহায্য করতেন এবং রাতে তিনিও চলে যেতেন। আমার বাবা চট্টগ্রামে থাকার কারণে তার পক্ষে আসা সম্ভব ছিল না, তাই আমাকেই তার সাথে হাসপাতালে থাকতে হয়। যেদিন আমি ঘটনাটি এক্সপেরিয়েন্স করি সেদিনটা ছিল বুধবার। আমার অনেক আত্মীয় প্রতিদিনের মতো মামার সাথে দেখা করে চলে যায় এবং এক সময় আমার মাও আমাকে সব ধরনের কাজ বুঝিয়ে বাসায় চলে যান। আমি আমার বেডের পাশে বসেছিলাম এবং দেখছিলাম মানুষকে। আর এক সময় দেখলাম হাসপাতালটা কেমন চুপচাপ হয়ে গেল। মামাও ঘুমিয়ে গেছেন। আমার মামার ওয়ার্ডের প্রায় প্রত্যেকটা রোগী ঘুমন্ত অবস্থায়, আর তাদের রক্ষণাবেক্ষণকারী যারা রয়েছেন হাতের তালুর উপর মাথা দিয়ে সারাদিনের ক্লান্তিটা কাটানোর জন্য যেন শেষ চেষ্টা করে যাচ্ছেন। ঠিক এই সময় আমার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে। আমি সন্তর্পণে মামার দিকে একবার তাকাই। মামা ঘুমিয়ে আছেন এটা নিশ্চিত হবার পর আমি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ি। দরজাটা লাগিয়ে দিয়ে দেখি 12:56 সময়। এরপর আস্তে আস্তে বাথরুমের দিকে বেরিয়ে পড়ি। দরজাটা লাগিয়ে ঘড়ি দেখি এগিয়ে যাচ্ছিলাম, তখনই একটা ঘর খেয়াল করি। যাওয়ার পথে অনেকগুলো ঘর এবং কলাপসিবল গেট বন্ধ অবস্থায় চোখে পড়ে সেটা একটা ওয়ার্ডের অন্যদিকে যাওয়া সম্ভব। কলাপসিবল গেট বন্ধ অবস্থায় চোখে পড়ে তারা ওয়ার্ডের অন্যদিকে যাওয়া সম্ভব। এই ঘরটা যেন একটু অন্যরকম মনে হলো। কৌতূহলী হয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা লোক, না শুধু লোক না, একটা রক্তশূন্য লোক উবু হয়ে কিছু একটা খাচ্ছে। ভালোভাবে কিছু বুঝতে পারলাম না। উৎসুক দৃষ্টিতে আরো কিছুক্ষণ চেয়ে রইলাম। কিছুক্ষণ পর ভ্রম কেটে গেল এবং চোখের সামনে আসল জিনিসটা চলে আসলো। কিন্তু যে জিনিসটা চোখের সামনে আসলো সেটা যেন চোখের সামনে না আসাই ভালো ছিল। আমি দেখলাম সেই লোকটা একজন নার্সকে মেরে তার মাংস খাচ্ছে, আর পচা তীব্র দুর্গন্ধে ঘরটা ভরে গেছে। এবং সেই লোকটার মুখ দিয়ে গড়িয়ে, যেভাবে আইসক্রিম খাওয়ার সময় যেরকম হয় অনেকটা সেরকম ধরনের গড়িয়ে গড়িয়ে কিছু একটা পড়ছে, তার রক্ত পড়ছে আর কি। আমি ব্যাপারটা প্রচন্ড ভয় পাই এবং এরপর সেখানে তাড়াতাড়ি বাথরুমের দিকে এগিয়ে যাই এবং 2 কদম ফেলার পর কে যেন আমার বাম পা ধরে টান দিল। পড়তে পড়তে কোন রকম নিজেকে সামনে নেই। এরপর যা দেখি আমি জীবনেও ভুলতে পারবো। আমি দেখলাম সেই রক্তশূন্য লোকটা আমারই পা ধরে টানছে এবং আমার দিকে তাকিয়ে আছে। সেই লোকটার মুখ থেকে ক্রমাগত রক্ত গড়িয়ে পড়ছিল। আমি যেন ওয়াশরুমে যাওয়ার কথা ভুলে গেলাম। কোন রকমে আমার পাটা ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ওয়ার্ডের দিকে ছুট দিলাম। মেঝে মোজাইক করা ছিল, তাই পা পিছলিয়ে খুব জোরে পড়ে গেলাম এবং এই সময় খেয়াল করলাম একটা স্ট্রেচার আমার দিকে খুব দ্রুত ছুটে আসছে, কিন্তু কাছে এসেই সেটা থেমে গেল। আমাকে কোনো একটা ওয়ার্ড বয় মেঝে থেকে তুললো, বলল, কোথায় যাবেন, কোথায় এসেছেন? আমি উত্তরে বললাম, কোথাও যাব না। আর এরকম নির্বিকার ভঙ্গি দেখে সে অনেকটা মুখ ভেঙচে চলে গেল এবং আবার বলল, যদি কিছু না হয় তাহলে দৌড়াচ্ছিলেন কেন? আমি তারও কোনো উত্তর দিলাম না। ওয়ার্ড বয় যে স্ট্রেচার নিয়ে যাচ্ছিল সেই স্ট্রেচারের দিকে স্বভাবতই চোখ গেল এবং অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমাকে যে পা ধরে টানছিল, কিছুক্ষণ আগেই দেখলাম যাকে রক্ত মাংস খেতে, সেই এখন সেই অবস্থায় স্ট্রেচারে। আমি তখন ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করলাম, এনার কি হয়েছে? ওয়ার্ড বয় বলল, এনার 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে, এনাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। বলেই ওয়ার্ড বয় চলে গেল আর আমি আরো হতবাক হয়ে গেলাম এবং যখন দেখলাম যে ঘড়িতে সময়টা 1টা বা 2 বাজে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না এবং মামার ওয়ার্ডে কোন রকমে এসে আমি সেন্সলেস হয়ে গেলাম এবং আমার যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করলাম। এর পাশে পেলাম মাকে। মা অনেক কান্নাকাটি করছিলেন। আমার চেতনা ফিরে আসতেই তিনি একটু শান্ত হলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল কাল রাতে। আমি আসল ঘটনা কিছুই বলিনি, শুধু বলেছিলাম জাস্ট একটু মাথাটা ঘুরে গিয়েছিল। সেই দিন এর পর থেকে আমি হসপিটালে থাকিনি, এমনকি হসপিটালে মামার সাথে কে থাকবে সেটা নিয়ে মাথা পর্যন্ত ঘামাইনি। কিন্তু আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি এমন একটা ঘটনা কিভাবে আমার সাথে মাত্র 6 মিনিট ধরে ঘটলো। কিন্তু আমি এই বিষয়টি সম্পূর্ণ সচেতন যে আমি ঘড়ি সম্পূর্ণরূপে আমার ঘড়ি ঠিক ছিল, আর হাসপাতালে এত মানুষ থাকতে আমাকে কেন সেই লোকটা বেছে নিল। আমি পরে শুনতে পেয়েছিলাম যে ঘরে আমি সেই লোকটাকে আবিষ্কার করেছিলাম, সেই ঘরটা ছিল পরিত্যক্ত এবং অনেক দিন ধরে বন্ধ এবং সেখানে একজন নার্স আত্মহত্যা করেছিল কোনো একটা সময়ে
এবং যে নার্সটার সাথে তার বর্ণনা, তার দেখা নার্সটার চেহারাও মিলে যায়। দুটো মৃত মানুষ তার সামনে এসেছিল, তাদেরকে তিনি কিভাবে দেখেছিলেন তা তিনি বলতে পারেননি, বাট ঘটনাটা খুব অদ্ভুত টাইপের। এবং আমি একটু আগে অফেয়ার বাবুর সাথে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো শোনার পরেও বা পাওয়ার পরেও আমি আবার ইমেল করে কনফার্ম হয়ে যায়, ভাই আপনি যা লিখছেন তা ঠিক আছে তো, আপনি শিওর তো যেটা একদম সত্যিই ঘটেছে আপনার সাথে, একদম সুস্থ ছিলেন, পুরোপুরি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলেন। এবং তারা আবার রিপ্লাই দেন, কয়েকবার এরকম মেল হয়, চালাচালি হয় এবং অনেকে বিরক্ত হন সেটাতে, বাট করতে হয়। একটু আগে যেটা বলছিলাম যে একটু আগে অফেয়ারও বলছিলাম আমরা যে একটা ঘটনা তিনি আজকেও শেয়ার করবেন। তিনি বলছেন যে ঘটনাটা ঠিক বিশ্বাস করার মতো যখন তার কাছে মনে হচ্ছিল, তিনি কয়েকবার ধরে এটাকে নক করার পরে তিনি এক পর্যায়ে খুব খেপে গিয়েছিলেন এবং বেশ খেপে গিয়েছিলেন। তো আমরা বাবুর কাছে আসি এবং ঘটনাটা শুনি আমরা যে কি সেই ঘটনা, কি ঘটেছিল। আমরা কি গ্রামের ঘটনা শুনবো নাকি ওই ঘটনাটা আগে শুনবো, কোনটা? গ্রামের ঘটনা দিয়ে আগে শুরু করি। ওকে, তাহলে আমরা গ্রামের ঘটনাটা আগে শুরু করি। তার আগে বলে নেই, আমাদের স্টুডিওর জানলা দিয়ে কিন্তু আজকে হলুদ ক্ষয়িষ্ণু চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চাঁদ দেখা যাচ্ছে এবং চাঁদের সামনে দিয়ে মেঘ পাস করছে। বেশ ভৌতিক একটা পরিবেশ। বেশ মানে ইন্টারেস্টিং লাগার কথা, এটা যদি কেউ দেখতে দেখতে শোনেন খুব ভালো লাগার কথা আসলে। যাই হোক, আজকে যে কাহিনীটা শেয়ার করব এটা আমাকে পাঠিয়েছে আপনার মুন্সিগঞ্জ থেকে সাজ্জাদ হোসেন রূপক। এবং ঘটনাটা হচ্ছে 1945-50-এর দিকে। এই ঘটনাটা তাকে যে বলেছে তার নাম হচ্ছে তার হালিম চাচা আর কি। তো ঘটনা চলে যায় রাসেল ভাই। সে সময় ওই গ্রামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি নৌকা চালাতেন, পেশায় মাঝি ছিলেন। এবং তার বেশিরভাগ সময় সে আপনার নৌকাতেই থাকতেন। আচ্ছা, মানে তার বসবাসী ছিল নৌকায়, বাসায় খুব কমই আসতেন। নৌকার মধ্যে রাত পার করতেন, ওখানেই থাকতেন। এবং তার কাছে নাকি খুব ভালো লাগতো এই নদী এবং এই রাতের পরিবেশ। তো একদিন এরকম রাত প্রায় আপনার 1-2 বাজে আর কি, বেশ গ্রামের জন্য বেশ নিশুতি রাত। তো নদীর একটা পাড়ে সে নৌকা নোঙর করে আপনার হুক্কা খাচ্ছে বসে বসে। আচ্ছা, নৌকার মধ্যে আপনার হালকা একটা আলো জ্বালায় রাখছে সে, জাস্ট নিজের দেখার জন্য। কারণ গ্রামে যে অন্ধকার হয় সেখানে কিন্তু কিছুই দেখা যায় না, মানে বেশ ঘুরঘুরটি অন্ধকার থাকে। তো সেখানে সে হালকা একটা আলো তার নৌকায় জ্বালিয়ে বসে বসে হুক্কা খাচ্ছে। এই সময় সে দেখলো যে নদীর পাড় দিয়ে মানে 4টা ছায়ার মতো অবয়ব, বেশ গাট্টা গোট্টা খাটো মনে হচ্ছে, মানে বেশ লম্বা না। আচ্ছা, 4 জন এরকম আসতেছে। তো তার আলোর প্যারামিটারের মধ্যে যখন চলে আসছে তখন দেখলো তাদের গায়ে জব্বা করা এবং মুখটা গোলগাল, বেশ একটু মানে অ্যাবনর্মাল লাগতেছে দেখতে মানুষ। আচ্ছা, তো আসার পর যখন তার কাছে আসলো, এসে বললো, এই মাঝি, নদী পার হবো, নৌকা পার কর আর কি। তো সে ফার্স্ট একটু মানে অবাক হয়েছিল যে এত রাতের বেলা আমি মানুষ নিব, নৌকা পার করবো, মানে সেই সময় সে কাজ করতে চাচ্ছিল না। আচ্ছা, এক্সকিউজ মি। তো লোকগুলোর কথার মধ্যে এমন একটা কমান্ডিং ভয়েস ছিল যে সে আর না করতে পারে না। সে তাদেরকে কোনো কথা না বলে সে জাস্ট নোংরটা তুলে ওদেরকে উঠায়। আচ্ছা, তো দেখে যে প্রত্যেকটা মানুষেরই অস্বাভাবিক রকম ওজন, মানে 4 জন ওঠার পর মনে হচ্ছে নৌকার মধ্যে অনেক ভার। আচ্ছা, তো আর সে খেয়াল করে এই সময় যে ওই আলোতে, হালকা আলোতে, যে তাদের পা গুলো ডিফারেন্ট মনে হচ্ছে, যে পা গুলা তার শরীরের তুলনায় বেশি ছোট আর কি, পায়ের আকৃতি ছোট এবং অনেকটা এরকম মনে হচ্ছে যে হাড়ের উপর যদি চামড়া লাগায় দেয় যেরকম একটা চেহারা আসে। আচ্ছা, লাইক দ্যাট। আচ্ছা, তো সে মনে করে যে রাতের বেলা তার মতি ভ্রম হতে পারে, সে এতটা গুরুত্ব দেয় না, সে নদী পার করে। এবং যতক্ষণ নদী পার হয়েছে এই অন্ধকারে ওরা নিজেদের ভিতরে কোনো কথাবার্তাই বলেনি, সব চুপচাপ। এইভাবে নদী এক সময় সে পার হয়। পার হওয়ার পর এরা নৌকার থেকে নামে, নামার পর তাকে বলে যে সে চলে, মানে ভাড়া চায়। সে বলে যে আমার ভাড়া দিলেন না। বলে ভাড়া পরে দিমু। হ্যাঁ, বলে যে আগে লাশ পার করুন, লাশ পার করে তারপর ভাড়া দিলেন। তো সে একটু হয় যে মনে হয় কেউ মারা গেছে, হয়তো লাশটা সানবে। আচ্ছা, এই চিন্তা করে সে আর ওদের সাথে কথা বলে না, সে চুপচাপ থাকে। এরা চলে যায়, উনি অনেকক্ষণ ওয়েট করছে। এরকম সময় বেশ অনেকক্ষণ পর দেখে যে এরা আসতেছে, কি জানি নিয়ে আসতেছে দূর থেকে। মনে হচ্ছে যে আবছার মধ্যে মনে হচ্ছে কেমন একটা কিম্বুত কিমাকার একটা শেপ। যখন আলোর কাছাকাছি আসলো তো দেখলো যে প্রত্যেকের কাঁধে, এক একজনের কাছে 2টো করে ওই যে কাপড় বাঁধা লাশ। তো 4 জনের মধ্যে 3 জনের কাঁধে এক একজনের 2টো করে আর কি, 3 জনের কাছে 6টা লাশ, আর আরেকজনের কাছে একটা ছোট লাশ, মানে আকৃতিতে ছোট, মানে ওটা কোনো বাচ্চার লাশ হবে। এবং কাছাকাছি আসতেই একটা মানে বাজে গন্ধ তার নাকে আর কি ঝাপটা মারে, বেশ দুর্গন্ধ টাইপের, মনে হচ্ছে পচা গলা। এবং লাশগুলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা কাপড়ও না, বেশ ময়লা টাইপের কাপড়। আচ্ছা, তো এটা থেকে সে একটু মানে অস্বস্তি ফিল করে এবং এরা এই লাশ নিয়ে নৌকায় উঠে যায়।
তো উনি বেশ মানে অস্বস্তিতে পড়ে এই কারণে যে লাশ যদি নিয়ে আসে মানুষ কবর দেওয়ার জন্য সেটা একরকম হয়, এটা দেখে মনে হচ্ছে ময়লা লাশ এবং পুরনো লাশ এবং এগুলাকে সে নিয়ে আসছে নৌকার মধ্যে এবং 7টা লাশ। তো সে কিছু বলতে সাহস পায় না, এরা তাকে জাস্ট ইশারা করে নদী পার হওয়ার জন্য। তো উনি যখন নদী পার হচ্ছে দেখে এরা ছইয়ের মধ্যে ঢুকে যায়, লাশগুলো নিয়ে ছইয়ের মধ্যে ঢুকে, এবং মাঝ নদীতে আসার পরে সে শব্দ পাওয়া শুরু করে ভিতরে, মানে কটর মোটর, মানে বেশ আজে বাজে শব্দ আর কি, ছিঁড়ে ফেলা এই ধরনের। তো সে খুব অস্বস্তি ফিল করে যে এটা কি করতেছে এরা ভিতরে। তো এর মধ্যে দেখা যায় এরকম অনেকক্ষণ ধরে এটা হচ্ছে, তো এর মধ্যে একজন বের করে বলে যে হ্যাঁ মাঝিরও খাই। মুখ বের করছে একজন, তার মুখে বেশ রক্ত রক্ত লাগানো। তো উনি যখন এই জিনিসটা দেখছে, মাঝিকে বলে ভিতরে আয়, তো এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়, সে পানিতে লাফ দিয়ে পড়ে, মাঝি যে ছিলেন। তো এর মধ্যে উনি পানিতে লাফ দিয়ে পড়ে, উনি দেখে পানি বেশ ঠান্ডা, সাঁতরানোর চেষ্টা করেন। তো উপর থেকে নাকি দেখে যে ওনাকে ওই যে বৈঠা দিয়ে আর কি বাড়ি মারতেছে গায়ে লাগানোর জন্য, আর বলে যে তুই মনে করছিস পার পেয়ে যাবি, তোরে ঠিকই ধরুম। তো যাক, এই অবস্থায় সে সাঁতার কেটে আপনার কোনো মতে পাড়ে উঠে তো মানে আর তার কিছু মনে নেই, সে বেহুশ হয়ে যায়। তো ওনার যখন ভোরের দিকে ঘুম ভাঙে, উনি চোখ মেলে দেখে যে ওনার সামনে জোব্বা পরা অনেকগুলো মানুষ। তো সে আবার ভয় পেয়ে যায়, মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তখন দেখে যে হঠাৎ করে তাকায় যে না, এরা ওই আকৃতির না, বিভিন্ন শেপের মানুষ আর কি, সাধারণ মানুষ। এরা ওকে বলে যে কি হয়েছে তোমার, আমরা হচ্ছে এখানকার, মানে তারা দেখে মুসল্লি আসলে নামাজ পড়তে আসছে, বলে যে আমরা মসজিদে নামাজ পড়ি, তোমাকে দেখছি এরকম আমরা ওযু করতে এসে, এই বলে তারপর তার আস্তে ধীরে আর কি হুঁশ ফিরে এইভাবে। তো এই ঘটনাও কিন্তু রাসেল ভাই, যদিও এই ধরনের ঘটনা আমরা অনেক শুনি গ্রামে, এই ধরনের মাছ মারতে যাওয়া, আমার কাছে একটু লাগছিল মানে শুনে যে এটা আসলে প্রচলিত ঘটনার মতোই অনেকটা। বাট যে কাহিনীটা শেয়ার করছে রূপক, যে সে বলছে যে ভাই 100% সত্যি, আমাদের গ্রামে এই ঘটনাটা একটু প্রচলিত কাহিনী, মানে তার মানে রেগুলার, মানে অনেকের সাথে ঘটেছে, মানে অনেকেই এটা জানে এই ঘটনাটা সম্বন্ধে, ওয়াকিফাল এই ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার প্রথম ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই এখানে কমেন্ট করছেন এবং আমাদের কমেন্ট করেছেন যে শুনছি ভালো লাগছে, ফেসবুক থেকে পড়ছি, শ্রাবণ খান লিখেছেন, এবং আমাদেরকে লিও সুফিয়ান লিখেছেন যে অনেক কষ্ট করে রাত জেগে শোনেন, এবং তিনি বলছেন যে বিজ্ঞাপন, আমাদের একটু বিজ্ঞাপন বিরতিটা কমিয়ে দিতে। আমরা কিন্তু আজকে কমিয়েছি, আপনারা মানে আমরা আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদের পক্ষে থাকার, এবং সেটা আমরা কিন্তু করি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে নাইম আমাদের বলছেন যে তিনি মেগাবাইট খরচ করে কমেন্ট করছেন, সুতরাং পড়তে রিকোয়েস্ট করেছেন। আমি আপনার কমেন্ট পড়লাম, এবং আপনি খালি কমেন্টই পড়তে বলছেন, বাট আপনার কমেন্টটা কি আসলে সেটা বুঝতে পারলাম না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে সুমাইয়া হোসেন লিখেছেন যে ইমেলটা অসম, অনেক ভয় পেয়েছেন তিনি। আমাদেরকে সুদর্শন দাস লিখেছেন যে রাসেল ভাই ইমেলটা ভয়ানক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মাধ্যমে ভয়ানক পরিস্থিতিটা আরো সৃষ্টি করা যেত, সেটা তিনি লিখেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটার একটু ইমপ্রুভ করতে তিনি পরামর্শ দিচ্ছেন। আপনারা অনেকে মনে করতে পারেন ফেসবুকে কিছু কিছু কমেন্ট আমি কেন পড়ছি, আচ্ছা পড়ি তাহলে। যেমন আমাদের একজন লিখেছেন যে এস এ শুভ আহমেদ লিখেছেন যে কাহিনীগুলো কে লেখে, আর একটু রিয়েলিস্টিক করলে হয় না, গল্প যে কোথায় যায়। শুভ, আপনাকে আমি একটা কথা বলি, আপনি আপনার যে সময়ের স্মৃতিগুলো মনে করতে পারেন না, সেই সময়ের স্মৃতিগুলো বা সেই সময় আপনার চারপাশের অনেক ঘটনাগুলো আপনি কারো না কারো কাছ থেকে শোনেন, শুনে তো বিশ্বাস করেন, তাই না? এবং সেটা আপনি কিন্তু কোনো সময় প্রশ্ন করেন না যে ঘটনাগুলোকে কি বানিয়ে বানিয়ে আমাকে বলছে। এখানে কেন প্রশ্ন করছেন জানেন? আপনি যে মানুষগুলো এখানে আছেন তাদেরকে বিশ্বাস করতে পারছেন না। হতে পারে এটা পুরোপুরি আপনার প্রবলেম, হতেই তো পারে, তাই না? আবার হতে পারে যে আমরা হয়তো কি বলবো, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আসলে আপনার কাছে বিশ্বাস অবিশ্বাসের পুরো ব্যাপারটা আপনার কাছে। আপনি যদি বিশ্বাস না করেন, কোনোভাবে আপনাকে বিশ্বাস করাতে পারবো না। বাট এটুকু বলতে পারি যে আমরা আমাদের কাজে ব্যাপারে যথেষ্ট অনেস্ট, সেটুকু আপনাদের আশ্বাস দিতে পারি আর কি। আমাদেরকে মনিরুজ্জামান শেখ SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি হানিফ নিপুণ, বাবু ভাইয়ের প্রশংসাই করেছেন তিনি। আমাদেরকে মাহবুবুল আলম লিখেছেন খুব ভালো লাগছে। আমাদেরকে জাওয়াদ রিফাত লিখেছেন যে আছে কমেন্ট না পড়লে তিনি আর কোনোদিন কমেন্ট করবেন না, পড়ে ফেললাম। আমাদেরকে দেখতে পাচ্ছি আব্দুল মুকিদ এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.food, অথবা চলে যেতে পারেন www.facebook.com
facebook.com/bhutfm.russell আমাদের রেডিও ফুর্তির ফ্যান পেজে যে কমেন্ট গুলো দেখছি সেখানে একজন কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি SRK সোহাগ SRK তিনি বলছেন যে রাসেল ভাই আমি ভিডিও ক্লিপ কিভাবে পাঠাবো। ভিডিও ক্লিপ পাঠালে আসলে সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে এটা প্লে করার তো কোনো অপশন নেই, মানে আমাদের ফেসবুকে প্লে করতে হবে, বাট আমরা সেটা চাচ্ছি না। আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দেন, আপনার জাস্ট আপনার ফোনটা দিয়ে আপনি যদি রেকর্ড করেন এবং তারপরে সেই ক্লিপটা আমাদের পাঠিয়ে দেন তাহলেই চলবে, এবং সেটা আমরা অবশ্যই যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে কমেন্ট করছেন এবং আমাদেরকে অনেকেই বলছেন যে একজন পরামর্শ দিচ্ছেন জান্নাতুল ইসলাম লোপা, যে যারা যারা ভূত এফএম যেখানে যেখানে শোনা যাচ্ছে না তো রেডিও ফুর্তি অ্যাপস দিয়ে শুনতে পারেন। হ্যাঁ সেটাই, এবং যে পেজে আপনারা কমেন্ট করছেন সেই পেজে কিন্তু ফুর্তির অ্যাপের একটা লিঙ্কও দেওয়া আছে, রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে, এবং আপনি সেখানে যে কিন্তু অ্যাপটা নামিয়ে নিতে পারেন। এনিওয়েজ আমরা কিছু SMS ও পড়ে ফেলতে চাই। আমাদের দেখতে পাচ্ছি কামরুল SMS করেছেন এবং তারা যশোর জেলার থেকে শুনছেন, এবং খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন রেগুলার তারা ঘটনা শোনেন এবং আজকে লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরি অসম। আমাদেরকে এছাড়াও নয়ন এখানে SMS করেছেন সূচনা SMS করেছেন আমাদেরকে মনি, এবং পান্না ময়মনসিং থেকে MD রুহুল আমাদের SMS করেছেন এবং বাবু ভাইয়ের ঘটনা তিনি অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে তানি ওয়াহিদ এবং ফারিজ চিরাং থেকে SMS করেছেন। আমাদের নারায়ণগঞ্জ থেকে আদর SMS করেছেন আমাদেরকে মুন্নি, এছাড়াও আমাদেরকে হুমায়রা SMS করেছেন আমাদেরকে আদিম পাবনা থেকে, আমাদের MD আকাশ মোহাম্মদপুর থেকে SMS করেছেন, গোলাম মাওলা উত্তরা থেকে আমাদের SMS করেছেন, উত্তরা আব্দুল্লাহপুর থেকে, তার কাছে খুব ভয় লাগছে। MD আকাশ আমাদের SMS করেছেন ফয়সাল চট্টগ্রাম ওয়্যারলেস থেকে, এছাড়াও নাজ ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে, এবং তিনি বলছেন 2 মাসের জন্য তিনি রিয়াদ যাচ্ছেন, হোপ তিনি আশা করছেন যে তিনি ওখানে ফুর্তি প্রোটেকশন শুনতে পারবেন। ডেফিনেটলি ফুর্তি অ্যাপ দিয়ে আপনি রিয়াদ থেকেও আমাদের সাথে থাকতে পারবেন। সাইমন আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন আমাদেরকে সানাম। আচ্ছা শুধু একটা জিনিস বলতে পারি, আপনার ফোনটা হতে হবে অবশ্যই iOS অথবা অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, এরকম ফোন হলেই হবে। এবং আমি এখন একটা বিরতিতে আমাদের আবারও যেতে হচ্ছে কারণ বিরতির সময় অলরেডি চলে আসছে। আচ্ছা বিরতিতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শুনিয়ে দিই, যেটা একটা ইমেল স্টোরি, যেহেতু আপনারা বিরতিতে রীতিমতন এখন অপছন্দ না হেট করতে শুরু করছেন। এটা ঘটনায় যাই। আচ্ছা যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, নাজিয়া ফ্রম ঢাকা ক্যান্টনমেন্ট। আমি সবসময় ভূত এফএম শুনি, তবে আজ আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একদিন সন্ধ্যার দিকে প্রায় রাত 8টা-9টা বাজে, ওই টাইমে বাথরুমে সেলফি তুলছিলাম এবং ওয়াশরুমের দরজাটা হালকা ভিড়ানো ছিল আর বেডরুমের টিউব লাইটটা জ্বালানো ছিল। বাসায় আমি আর আমার বোন ছিলাম, শুধু বলে রাখি যে আমার বোন ড্রয়িং রুমে টিভি দেখছিল। তো আমি যখন সেলফিটা নিচ্ছিলাম সে সময় আয়নার সামনে, এবং আয়নার দিকে তাকিয়ে হঠাৎ আয়নার দিকে তাকিয়ে খেয়াল করলাম যে কোনো উস্কো খুস্কো চুলের একটা ব্ল্যাক শ্যাডো দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। এভাবে 3বার মাথা ডান বাম নাড়িয়ে উকি দিয়ে দেখতে চেষ্টা করছে। আমি ভয়ে পিছনে ফিরতেই কাউকে পেলাম না। ভাবলাম আমার বোন হয়তো দুষ্টুমি করছে। তো তখনই আমি বাথরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেয়ে দেখি যে আমার বোন ওখানে নেই, অন্য রুমে ফোনে কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে পরে আমি ওকে জিজ্ঞেস করলো, বলে যে এরকম কোনো কিছু সে করেনি, এবং ঠিক ওই দিন রাতেই আমার মায়ের সাথেও আরেক অদ্ভুত ঘটনা ঘটলো এবং সে ঘটনা আমরা জানতে চাই অবশ্যই। এবং আমি গতদিনেও এরকম একটা জিনিস বলছেন যে চ্যাট করার সময় বা ভিডিও চ্যাট করার সময় এরকম ধরনের ঘটনা অনেকে এক্সপেরিয়েন্স করেন, এবং আজকে উনি বলছেন যে সেলফি তোলার সময় ব্যাকগ্রাউন্ডে এরকম জিনিস দেখেছেন। অনেক জিনিস আমরা রাতের বেলায় চোখে দেখি না, কিন্তু এরকম মানে কোনো কিছু ছায়া হয়তো আমরা দেখি যেটা আয়নায় বা অনেক সময় ক্যামেরায় ধরা পড়ে। তো এরকম ঘটনা আমি কন্টিনিউয়াসলি পাই, এবং ঘটনাগুলো হয়তো মানে অনেকের সাথে ঘটে, ভুল দেখলেও হয়তো ঘটে ঘটনাগুলো, কিংবা কে জানে হয়তো ভুল না, হয়তো এই মুহূর্তে আপনিও দেখে ফেলতে পারেন। যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা একটা ছোট বিরতিতে চাই এবং বিরতির পরে আরো দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। Bhoot FM. Tonight comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব দিনারের ঘটনায় এবং শুনি দিনারের কাছে। কোথাকার ঘটনা দিনার এটা? আসসালামু আলাইকুম রাসেল ভাই, ঘটনাটি লক্ষ্মীপুর জেলার কেশরখিল নামক গ্রামের ঘটনা। শুনি।
তো আমাকে যে ঘটনাটি শেয়ার করেছে তার নাম হচ্ছে মঈন ভাই। তো আমি এর আগেও এসে ওনার একটি ঘটনা শেয়ার করি। তো এটা ওনার বড় বোনের সাথে ঘটে একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 2001 সালের দিকে। তো তখন ওনার বড় বোনের বিয়ে হয় এবং উনি বিয়ে হওয়ার পর উনি ওনার শ্বশুর বাড়িতে যায়। তো তখন 2 মাস কি 2.5 মাস এরকম একটা সময় পার হয়। তো তখন ওনার হাজবেন্ড সৌদি আরব চলে যায়। তো ওনার হাজবেন্ডের 3 ভাই, ওনারা 3 জনই সৌদি আরব থাকেন। শ্বশুর বাড়িতে বলতে গেলে মঈন ভাইয়ের বোন আর তার শ্বশুর শাশুড়ি এবং তার ছোট একটি ননদ, তারা 4 জনে থাকেন। তো যেহেতু ওনাদের শ্বশুর বাড়ির সবাই ধার্মিক ছিল, তো এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো তখন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না এবং আসলে এখনো সেখানে ইলেকট্রিসিটি নেই। তো একদিন আপনার রাতের বেলা ওই মঈন ভাইয়ের বোন ঈশান নামাজ পড়ার জন্য উনি উজু করতে বেরোন। তো যখন উনি রুম থেকে বেরিয়ে ওনার পুকুরের দিকে যাচ্ছিলেন উজু করার জন্য, তখন ওনার সাথে ওনার ছোট যে ননদ সেও ছিল। তো ওনারা রুম থেকে বেরোয় ঠিক ওনাদের পুকুর পাড়টা যেখানে ওইখানটা চলে যায়। তো ঠিক তার পাশে ওনাদের টিউবওয়েল ছিল। তো টিউবওয়েলের সমস্যার কারণে তারা সেই পানিটা ব্যবহার করতে পারতো না। আচ্ছা। তো যখন ওরা আপনার ওই পুকুরে উজু করতে নামেন, তো মঈন ভাইয়ের বোন উজু করে উপরে উঠে দাঁড়ায় টর্চ হাতে নিয়ে। তখন ওনার ছোট ননদ যে ছিল সে উজু করতেছিল। তখন উনি লক্ষ্য করলেন যে পুকুরটা ঠিক ওই পাশটায়, পুকুর বরাবর পিছনের দিকে ওনাদের যে পারিবারিক কবরস্থানটা আছে, ঠিক তার পাশে আপনার ওই বাগানের মতো করা। তো সেখানে বিভিন্ন ধরনের গাছ টাছ আছে। তো উনি দেখতেছেন যে সেখানে সাদা একটা অবয়বের মতো কিছু একটা মানে নড়াচড়া করতেছে। তো উনি ভালো করে লক্ষ্য করলে দেখলেন যে সেটা একটা সাদা শাড়ি পরা কেউ একজন সে পাশ দিয়ে হাঁটতেছে। তুমি অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলেন যে সেই মানুষটা সেই পুকুরের ওই বাগানের ওই পাশ থেকে ঠিক পুকুরের পাশটা ঘেঁষে মানে হাঁটতে হাঁটতে ওনাদের বাসার দিকে আসতেছে। আচ্ছা। তো উনি দেখলেন যে একটা সময় ওই মানুষটা এসে কি করলো, ওনাদের যে টিউবওয়েলটা ছিল, টিউবওয়েলের পাশে একটা বিশাল বড় তেঁতুল গাছ ছিল, ঠিক সেই পাশটা এসে দাঁড়িয়ে উনি উত্তর দিকে মুখ করে তাকিয়ে আছেন। তখন উনি ওনার ছোট ননদকে দেখায় যে ওই মানুষটাকে। আচ্ছা। তো তারা দুজন এটা দেখার পর ওনারা ঘরে চলে আসেন। তো যথারীতি নামাজ পড়ে ওনার শাশুড়িকে উনি জিজ্ঞেস করেন যে আম্মা, আপনার কাছে কি এরকম কোন মহিলা বা কেউ আসছিল? যেহেতু উনি দূরে থেকে দেখেন বুঝে যে ওটা সাদা শাড়ি পরিত কেউ হবে। তখন ওনার শাশুড়ি ওনাকে বলে যে না, আমার কাছে কেউ আসে নাই। কেন? তখন সে বলে যে আমি দেখলাম এরকম একজন মানুষ যে আমাদের বাগান ওইখান থেকে বেরিয়ে আমাদের টিউবওয়েলের সামনে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তখন ওনার শাশুড়ি বলতেছে ওনাকে যে তুমি কি কিছু জিজ্ঞেস করছো? তখন উনি বলতেছে যে না, আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি। তখন ওনার শাশুড়ি জাস্ট ব্যাপারটাকে এড়িয়ে গেলেন, বলতেছে যে ঠিক আছে, তোমার কোনো কিছু বলা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো। তো এরপর মাসখানেক সময় চলে যায়। তো এর মাঝখানে ওনার শ্বশুর শাশুড়ি এবং ওনার ছোট ননদ যে ছিল তার একটা দাওয়াতের জন্য অন্য একটা গ্রামে যায়। তো তারা যাওয়ার আগে ওই মঈন ভাইদের বাসায় লোক পাঠিয়ে খবর দেয় যে তার মঈন ভাইয়ের আম্মাকে তার মেয়ের সাথে এসে থাকার জন্য কিছুদিন। তো মঈন ভাইয়ের আম্মা যথারীতি তার মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসে থাকার জন্য। তো ঠিক তখন যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে এরকম যে উনি আরো একদিন সময় ঠিক রাতের বেলায় সামনে আমাদের উজু করার জন্য উনি সেই পুকুরের সামনে যান। তখন উনি একা ছিলেন। তো উনি উজু করতে গিয়ে দেখলেন যে ওই একই অবয়বের একটা মানুষ সেই বাগানের ওই পাশ থেকে বেরিয়ে এসে ওনাদের টিউবওয়েলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এবার উনি ভাবলেন যে হয়তো বা কোনো মানুষ সবাই এলাকার বা কোনো ঝামেলায় পড়ছে, হয়তো এমন কেউ হতে পারে। কিন্তু আসলে ভাই বলে রাখি যে ওনাদের বাসা কিন্তু চারপাশ দিয়ে ওয়াল দেওয়া ছিল, বাউন্ডারি করা ছিল। তো উনি পিছনে থেকে জাস্ট টর্চ মেরে তাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কে। তো উনি অনেকবার প্রশ্ন করার পর উনি কোনো রিপ্লাই দিচ্ছিলেন না। তখন উনি জাস্ট সেই মহিলাটার সামনে যায়। তো টর্চটা তখন নিচেই ছিল। তখন সেই টর্চের আলোতে যতটুকু বুঝলেন যে মানে বৃদ্ধ একজন মহিলা, মানে যার চামড়া মানে বয়স হলে যেমন যখন ভাঁজ পড়ে যায় ঠিক ওইরকম দেখতে একটা চেহারা, এবং চেহারা দেখে মনে হতো যে রক্ত শূন্য একটা চেহারা। তো উনি জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কে, আপনাকে আমি এর আগে একদিন দেখছি, আপনি এখানে এসে দাঁড়িয়ে থাকেন, কি সমস্যা আপনার? তো এটা বলার পর ওই মহিলা কোনো রিপ্লাই দেয় না। তখন উনি ভাবে যে হয়তো বা মানে গ্রামের কোনো পাগল মহিলা টহিলা হতে পারে, যেহেতু উনি এই গ্রামে নতুন ছিলেন, মাত্র 2 মাস আগে ওনার বিয়ে হয়েছে। তো উনি বাসা চলে আসে। তো বাসা চলে আসার পর উনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। তো ঠিক উনি তার পরের দিনও ওই মহিলাটাকে আবারও দেখেন এবং থার্ড টাইম উনি যখন দেখেন তো ওই মহিলাটা ছিল বাগানটা পাশে ছিল, উনি আর এই দিকটায় আসেনি। তো চতুর্থ দিন আসলে উনি যেটা দেখেন, উনি উঁচু করতে যাচ্ছিলেন ঠিক একই সময়। তখন উনি দেখলেন সেই মহিলাটাই, কিন্তু এবার উনি আর সে বাগানের দিকে না, এবার ওনাদের পুকুরের পাশে জন্য তার বাসার মেইন গেটটা আছে, মানে ওই গেটের এই দিক থেকে আমাদের বাসার ভিতরে ঢুকতেছে। আর ফোর্থ টাইম উনি যখন দেখেন তখন সেই মহিলাটা একা ছিল না, তার সাথে ছোট একটা বাচ্চা ছিল। তো আর ওনাদের বাসার গেট কিন্তু ভিতরে লক করাই ছিল। তখন ওনার বোন যেটা করে, মঈন ভাইয়ের বোন, উনি অজু না করেই টর্চ নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন যে আপনাকে আমি এর আগে কয়েকদিন দেখছি আমাদের বাসায়, আপনি আমাদের বাসায় ঢুকেন কিভাবে? আপনি কি সমস্যা? আপনি যদি কোনো সমস্যা আপনি আমাদের বাসায় থাকতে পারেন, আপনি সকালবেলা হলে চলে যান। তখন সেই মহিলা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছিল না তাকে। আর তখন মঈন ভাইয়ের বোন যেটা বলে যে আপনার সাথে বাচ্চাটাকে, আপনাকে তো আমি এর আগে একা দেখছি, এটা কার বাচ্চা? আপনি কার বাচ্চা নিয়ে আসছেন? আচ্ছা। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা যেটা করে, ওই মহিলাটা কিন্তু একটু কুচু ছিল। তো মহিলা যেটা করে যে সেই বাচ্চাটাকে সে কোলে নিয়ে নেয়। তো মঈন ভাই বোন যিনি ছিলেন উনি একটু মানে
রেগে যান যে এর আগেও 2-3 বার দেখছেন উনি বাসায় কোনো প্রশ্ন করার পর উনি কোনো রিপ্লাই দেন না। তখন উনি চিন্তা করলেন যে ওনার আম্মাকে উনি ডাক দিবেন। ওনার আম্মা ছিল বাসায়। তখন ওই সময় রাসেল ভাই উনি যেটা করেন যে ওই মহিলাটার হাতটা চেপে ধরেন। তো উনি যেটা বলেন যে ওনার কাছে মনে হলো যে উনি ঠান্ডা একটা হাত, কারো একটা হাত উনি চেপে ধরলেন এবং ধরে উনি মা বলে চিৎকার দেন যাতে ওনার আম্মা বেরিয়ে আসে। তো উনি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে করে তাকে যেটা ফিল করলেন যে ওনার হাতের ভিতরে কিছুই নেই, কেউ নাই, না কেউ নাই। উনি ওই পুকুরটার সামনে উনি একা দাঁড়িয়ে আছেন। তো এটা দেখার পর আসলে উনি বেশ ভয় পেয়ে যান। এটা মানে যে কেউ ভয় পাওয়ার মতো। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তখন উনি দৌড় যা পারেন সেগুলো পড়তে পড়তে উনি ঘরে চলে আসেন। ওনার আম্মাকে এসে বলেন, তো ওনার আম্মা যেটা করে যে দৌড় যা পারে ওনাকে পরে ফুটু দিয়ে বলে যে ঘুমিয়ে পড়ো। তো যথারীতি রাসেল ভাই উনি সকালবেলা ফজর নামাজ পড়তে উঠার কথা, যেহেতু ওনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তো সেদিন আর উনি ঘুম থেকে উঠে এই নামাজ পড়েননি। তখন ওনার আম্মা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেন। তো অনেক বেলা করেই সে তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর উনি ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে সোজা পুকুরে চলে যায়। তো ওনার আম্মা ভাবে হয়তো বা গোসল টোসল করার জন্য গেছে। তো অনেকটা সময় পার হয়ে যায় মাঝখানে। তো উনি মানে পুকুরে গোসলই করতেছেন। তো ওনার আম্মা একটু বিরক্ত হয় যে এতক্ষণ ধরে কি করতেছে পুকুরে। তো ওনার আম্মা ওনাকে দেখার জন্য পুকুরের সামনে আসেন। বেশ বড় পুকুর ছিল। তো উনি এসে দেখেন যে বাচ্চারা যেভাবে গোসল করে পুকুরের মধ্যে লাফালাফি করে, উনি ঠিক ওই রকম করতেছে। তখন ওনার আম্মা ওনাকে বলতেছে যে তোর তো বিয়ে হয়েছে, এটা তো তোর শ্বশুর বাড়ি, তুই এভাবে কেন গোসল করতেছিস? তখন সে যেটা বলে যে দাঁড়াও, ওনার আম্মাকে উনি বলতেছে মাছ ধরে দেখাই। ওনার মেয়ে করতেছে কি ডুব দিতেছে, সে পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ ধরে নিয়ে উপরে উঠতেছে এবং সে করতেছে কি যে ওই মানে কাঁচা মাছগুলো রাসেল ভাই ধরে সে কামড় দিচ্ছে। আচ্ছা, তখন তার আম্মা বলতেছে, মানে তার আম্মা দেখে তো পুরো স্টাক। তার আম্মা বলতেছে তুই এগুলো কি করতেছস? তখন সে বলতেছে যে আমি তো সবসময় মাছ ধরি। ওনার মেয়েকে কিন্তু উনি কোনোদিনও পুকুরে নিয়ে মাছ ধরতে দেখেনি, আর উনি জীবিত মাছগুলোকে কামড় দিচ্ছিল, খাওয়ার চেষ্টা করতেছে। তখন ওনার আম্মা যেটা করে ওনাকে টেনে পুকুর থেকে উঠায়। তো টেনে উঠানোর পর আসলে ভাই যখন ওনার আম্মা ওনাকে টেনে ঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার আম্মাকে মানে খুব জোরে একটা ধাক্কা দিয়ে পুকুরের পাশে ফেলে দেয়। আচ্ছা, তো পুকুরের পাশে ফেলে দেওয়ার পর উনি খুব দ্রুত ওনার যে তেঁতুল গাছটা ছিল টিউবওয়েলের সামনে, ওইটা বেয়ে বেয়ে উপরে উঠে যায়। তো ওনার আম্মার মতো যেটা যে কোনো স্বাভাবিক কোনো পুরুষ মানুষের পক্ষ যারা সচরাচর গাছে ওঠে এত দ্রুত ওঠা সম্ভব না। তখন উনি তার মেয়েকে বলতেছেন যে তুই গাছের উপরে কি করতেছস? সে বলে যে আমি মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি। সে বলতেছে যে আমি তো সবসময় গাছে উঠি, এখানেই থাকি। অথচ কিন্তু উনি ওনার মেয়েকে কোনোদিন গাছে উঠতে দেখেন। অলরেডি পজেস। জি আসলে তারপরে তো এটা দেখার পর ওনার মা বেশ ভয় পেয়ে যায়। তো উনি বাসার থেকে বেরোয় আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে। আর ওনাদের বাসায় কোনো মানে অপরিচিত পুরুষ ঢুকতেন না, ধার্মিক ফ্যামিলি ছিল। তো উনি মহিলাদের ডেকে নিয়ে আসেন। তো তাকে সেখান থেকে গাছ থেকে নামানো হয়। তো এর মাঝখানে তার শ্বশুর শাশুড়িকেও খবর দেওয়া হয় যে তার ছেলের বউর এই অবস্থা। তো মঈন ভাই যে আমাকে ঘটনা শেয়ার করে, তার এক দূর সম্পর্কে মামা আছেন। উনি আপনার যে গ্রামে ওঝাদের যে কাজটা উনি সে কাজটা করেন, কাউকে জেনে ভূত ধরলে উনি সেগুলো তাড়ানোর ব্যবস্থা করেন। তো ওই লোক ওনাকে খবর দেওয়া হয়। তো সেদিন ওনাকে খবর দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। তো উনি আর সেদিন আসতে পারেন, উনি তার পরের দিন আসেন সকালবেলা। তো উনি যখন সেদিন সে বাসায় ঢুকেন, তো উনি যখনই কোনো গ্রামে যেতেন বা কোনো বাসা যেতেন, তখন মানে সেখানে আশেপাশে উৎসুক মানুষজনের ভিড় জমে যেত দেখার জন্য ওনার প্রসিজার গুলো। তো উনি যথারীতি রাসেল তো সেই বাসায় ঢুকে উনি উঠানে বসে পড়েন। তো সেই বাসায় তখন বলতে গেলে যে শুধু মহিলারাই ছিল আশেপাশে, এমনকি ওনার যে শ্বশুর এবং ওনার বাবা তারাও ছিল না, কোনো পুরুষ ছিল না সেখানে ওই ওজা ছাড়া। তো সবাই যেটা দেখতেছেন যে ওই মঈন ভাইয়ের বোনকে রুম থেকে বের করে আনা হয় এবং বের করে আনার পর উঠানে বসানো হয়। মানে 3-4 জন মহিলা মিলে তাকে ধরে রাখতে পারতেছে না। তো উনি ওজা যেটা করে যে তার ব্যাগ থেকে উনি এক ধরনের একটা গাছের একটা ডালের মতো একটা জিনিস বের করে। তো ওনাকে বসানোর পর উনি যেটা করে যে তার চারপাশ দিয়ে কুণ্ডুলির মতো একটা এঁকে দেয়, একটা রিং করে দেয়। আচ্ছা, সার্কেল একটা। হ্যাঁ, ওকে। তো এটা করে দেওয়ার পর উনি ওনার মতো করে প্রসিজার অনুযায়ী উনি কাজ শুরু করেন। তো এর মাঝখানে ওনার যে বোন, মঈন ভাইয়ের যে বোন ছিল, সে মাটির মধ্যে আপনার মাথা দিয়ে মানে নিজের মাথা নিচে বাড়ি দিতেছিল। মানে এটা কিন্তু রাসেল ভাই সবাই দেখতেছিল ওই জায়গায়। তখন উনি জাস্ট ওনাকে জিজ্ঞেস করে যে তুই কে, তুই ওর উপর কেন আসছিস? তখন সে যেটা রিপ্লাই দেয় রাসেল ভাই, সে একটা অন্য রিলিজিয়নের একটা নাম বলে তার, এবং সে যেটা বলে যে সে অনেক বছর ধরেই এই গ্রামের এই বাসায় থাকে এবং সে কারো কোনো ক্ষতি করেনি এর আগে। তখন সে ওটা তাকে বলতেছিল যে তুই তাহলে ওর উপর কেন আসছস? তখন সে বলতেছে যে ওই আমার চলার পথে এসে মানে দাঁড়াইছে এবং আমাকে মানে বিরক্ত করছে, তাই আমি ওর উপর প্রজেস্ট হয়েছি। আচ্ছা, তো তখন উনি অনেক ইটি করার পর তো একটা জিনিস যেটা ঘটে রাসেল ভাই, যে আমরা মানে অনেক ঘটনায় শুনি যে মানে এরকম প্রজেস্ট হওয়ার পর গায়ে আঘাত করা হয়। উনি কিন্তু এরকম কিছুই করেনি। উনি যেটা করেন, যেটা সবাই দেখেন, যে উনি একটা ডালের মতো একটা জিনিস বের করে ব্যাগের থেকে ওই মহিলাটার যে ছায়াটা ছিল তার ছায়ার মধ্যে উনি বাড়ি দিতেছিলেন মাটিতে। অথচ কিন্তু উনি চিৎকার করতেছিলেন ব্যথা, মনে হচ্ছিল যে বাড়িগুলো মাটিতে দিচ্ছে কিন্তু ব্যথা উনি পাচ্ছেন।
তো উনি এরকম সময় চিৎকার করতে থাকেন। তো যখন ওনাকে বলা হয় যে তুই একে ছেড়ে চলে যা, তখন সে যেটা বলে যে উনি গেলে ওকে নিয়েই যাবে সাথে করে। তখন উনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুই যদি না যাস তাহলে আমি তোকে বোতলে বন্দি করতেছি। তখন ওনার বোনের কণ্ঠ, মানে ওনার বোনের ভিতর থেকে কথা বলতেছে, কথাটা হচ্ছে বয়স্ক একজন মহিলার কণ্ঠ, কাপা কাপা একটা কণ্ঠ। তখন সে বলতেছে যদি আমাকে বন্দি করা হয় তাহলে আমার ছেলের কি হবে। সে বলতেছে তার সাথে তার ছেলেও আছে। তখন সে ওটা বলতেছে যে ঠিক আছে তুমিও চলে যাও, ও চলে, মানে ও ঠিক থাকুক। তখন তাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়, এবং যে প্রসিজার যেটা ছিল সেটা হচ্ছে যে সে কিভাবে যাবে। তখন সে বলে যে তার জন্য কিছু ভোগ রাখতে হবে সে তেঁতুল গাছটার সামনে, এবং সে যাওয়ার সময় গরুর হাড় মুখে করে নিয়ে যাবে। তো উনি যেটা করেন যে বাজার থেকে গরুর হাড় নিয়ে আসা হয়। তো যখন গরুর হাড়টা তার সামনে রাখা হয় তখন উনি যেটা করেন যে আশেপাশে যত মানুষ ছিল সবাইকে বলে যে ঘরের ভিতরে চলে যেতে, কারণ উনি এই সার্কেল মুছে ফেলার পর উনি কিন্তু এখান থেকে বের হয়ে দৌড় দিবেন। উনি মানে কোন দিকে দৌড় দিবেন এটা সঠিক মানে জানা নেই, যে কোন দিকে দৌড় দিতে পারেন। তখন যারা যে মানে গ্রামের যেসব মহিলারা ছিল সবাই বাসার ভিতরে ঢুকে যায়, এবং সবাই জানলা দিয়ে দেখতেছিল যে ওই হাতটা ওই রিং এর ভিতরে ঢুকানোর পর, সার্কেলের ভিতরে ঢুকানোর পর উনি মুখ দিয়ে সেই হাতটা মুখে নিয়ে নেয়। তো উনি যে ওই সার্কেলটা মোছা শুরু করে, সে পুকুরটা যে দিকে ছিল তার থেকে ঠিক মানে বিপরীত দিকে সে মানে খুব জোরে দৌড় দেয়। দৌড় দিয়ে মানে সে সেন্সেস হয়ে পড়ে যায়। এবং তখন তারা সবাই শুনতে পায় যে পুকুরের মধ্যে যদি অনেক হেভি ওয়েটের কোনো ইট বা পাথর জাতীয় কিছু একটা পরে যেরকম একটা শব্দ হবে, ঠিক ওই রকম একটা শব্দ হলো। তো তারপর তারা গেস করে যদি সেই হাতটা হয়তো বা সে পুকুরে ছুঁড়ে মারছে। তো তারপর সে যথারীতি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো রাসেল ভাই আমাকে যে ঘটনা শেয়ার করেন মঈন ভাই, তিনি 2-3 মাস আগে সেই গ্রাম থেকে ঘুরে আসছেন, এবং উনি যেটা বলেন যে এখনো নাকি ওই গ্রামে অনেকে সেই মহিলাটাকে দেখে, এবং মহিলাটার সাথে সে বাচ্চাটাকেও দেখে। এবং আমি যে বাসাটার ঘটনা বলছি সে বাসাটার নাম হচ্ছে মৃধাবাড়ি। তো লিসেনাররা যদি এটা মানে সততা যাচাই করতে চায় তো সেখানে গিয়ে রাসেল ভাই কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারে। অনেক ধন্যবাদ দিনার আপনাকে, এবং আপনার এই ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ঝটপট কিছু আমরা SMS করে ফেলতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে মঈন রিফাত SMS করেছেন, এবং মঈন রিফাত SMS করে আমাদের লিখেছেন যে তিনি এবং তার ফ্রেন্ড আমাদের ঘটনা শুনছেন। লাবিব সরকার আমাদের বাড্ডা থেকে SMS করেছেন, এবং তার কাছে আজকের ভূত FM ভালো লাগছে, সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি যাদের এক্সাম। রিয়া চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি সব স্টোরি এনজয় করছেন তাই লিখেছেন। তিমাথ আমাদের SMS করেছেন পুলিশ লাইন ময়মনসিংহ থেকে, এবং তার কাছে এই স্টোরি অনেক ভালো লেগেছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও রায়ান ভূত FM শুনছেন তিনি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাবু কাপাসিয়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াদ, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রোমান, এবং এছাড়াও নিলয় মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন। পিয়াস আমাদের SMS করেছেন কুমিল্লার চকবাজার থেকে। এছাড়াও শাওন কুষ্টিয়া থেকে আমাদের SMS করেছেন। ফাহাদ শিকারপুর থেকে আমাদের SMS করেছেন, সখীপুর টাঙ্গাইল। নাবিলা আখতার আমাদের SMS করেছেন, এবং ভূত FM শুনে তার মন ভালো হয়ে গেছে সেটা তিনি জানিয়েছেন। পারভেজ আহমেদ আমাদের SMS করেছেন আমাদেরকে। ফুর্তি মুস্তাফা কামাল নরসিংদী থেকে। এছাড়া আমাদের SMS করেছেন FM, আমি জানি না নামটা লেখেননি, এটাই কি নাম আপনার জানি না। আমাদেরকে বিসমি SMS করেছেন মাস্টারমাইন্ড স্কুল থেকে। এছাড়া আমাদেরকে তিনি বলছেন যে তিনি আইপ্যাড দিয়ে ফুর্তি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আইপ্যাডে ফুর্তি অ্যাপ ডাউনলোড করা যাবে, কোনো প্রবলেম নেই, আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন যে কোনো সময়। কাশফিয়া আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি বাদল ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাদেরকে দোলন ময়মনসিংহ থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শিহাব মুস্তাফিজ, এবং তিনি কুয়েত থেকে ফুর্তি অ্যাপ দিয়ে ভূত FM শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রাশেদ আমাদের SMS করেছেন, লিখেছেন যে আই লাভ ভূত FM। সাকিব ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও সাগর নবাবগঞ্জ থেকে, আরো অনেক SMS করেছেন। যদি আমাদের SMS পাঠাতে চান আপনিও, তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমাদের চলে যান www.facebook.com/radio.furti, অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি উপস্থিত আছেন, তার নাম কামাল, রাইট? কামাল, আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি, আমি আইউবিটি ইউনিভার্সিটিতে পড়ি। আমি যে ঘটনাটি শেয়ার করব আজকে,
আমি যে ঘটনাটি শেয়ার করব আজকে সেটি রাজশাহীতে ঘটে যাওয়া একটি ঘটনা, রাজশাহীর মর্গের ঘটনা বেসিক্যালি। এই ঘটনাটি আমাকে বলেছেন রাজশাহীর তৎকালীন ওই আমি থানার নামটা কিন্তু জানতে চাচ্ছি না আমরা। হ্যাঁ, পুলিশ কনস্টেবল উনি ছিলেন। আচ্ছা। ওনার নামটা আমি বলতেছি না। উনি আমাকে ঘটনাটি শেয়ার করছেন। ঘটনাটি 2000 সালের ঘটনা। তো উনি একদিন অফিসে যান 2000 সালের দিকে। উনি অফিসে গিয়ে শুনতে পারেন যে এই রাজশাহীতে পাশেই একটি গ্রাম ছিল, তো ওখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। তো আত্মহত্যা করছে, তার আগে এসএসসি এক্সাম ছিল, সে এক্সামে সামাও খারাপ রেজাল্ট করার কারণে সে এই কাজটি করে। তো যথারীতি পুলিশ চলে যায় ওখানে, গিয়ে লাশটা নিয়ে আসে ময়নাতদন্ত করার জন্য। তো লাশটা একটা ভ্যানে করে নিয়ে আসা হয়। লাশটা ভ্যানে করে নিয়ে আসার পর তো লাশ ময়নাতদন্তের জন্য যখন নেওয়া হয়, তখন কিন্তু বেসিক্যালি লাশটা কাটে কিন্তু ডোম, 2-3 জন ডোম থাকে, তো ডোমরাই কাটে আর কি, ডাক্তার নির্দেশনা দেয় ওনারাই। তো ভ্যান থেকে যখন ডোমরা 2 জন ডোম ছিল, তো ভ্যান থেকে যখন লাশটাকে ওনারা তুলে নিয়ে যাবেন, তখন ওনারা দেখতেছিল যে এর আগে ওনারা অনেক লাশ তুলে নিয়ে গেছেন, বাট এই লাশটা, মেয়েটার বয়স অল্প হলেও এই লাশটা অনেক ভারী ছিল। তো ওরা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মনে করে ওটা নিয়ে গিয়েছিল। তো নিয়ে গিয়ে ওরা লাশ কাটার ঘরের মধ্যে ওদের যে ডেস্ক ছিল, যে ডেস্কের মধ্যে ওরা লাশটাকে করবে, চেক করবে। তো ওই ডেস্কে শোয়ানোর পর তাকে চিৎ করে শোয়ানো হয়। চিৎ করে শুয়ে তারা 2জন টম ছিল, 2জনই ওই কাটার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেই ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য বাইরে চলে আসে। বাইরে চলে আসে কিছুক্ষণ পর ইনস্ট্রুমেন্ট সবগুলো সাজে তারা আবার লাশ কাটা ঘরে চলে যায়। তো তারা চলে গিয়ে যে জিনিসটা দেখে, যে তারা লাশটাকে জাস্ট চিৎ করে শোয়া রেখে এসেছিল, বাট এখন লাশটা ওই পজিশনে নেই, লাশটা কাত হয়ে ঘুরে আছে। তো তারা লাশ কাটা ঘরে তো আর কেউ ছিল না, তো লাশটা তো ঘুরে যাওয়ার কথা না। তো তারপরে তারা ততটা কেয়ার করেনি, না করে তারা ঠিক আছে লাশটা যেহেতু ঘুরে গেছে আবার চিৎ করে শোয়। তো একজন ডোম ওনাকে চিৎ করতে গেছে, লাশটাকে চিৎ করতে যাওয়াতে ওই লাশটার একটি হাত যে কোনো কারণে হোক ডোমের গালের মধ্যে গিয়ে লাগে। তো গালের মধ্যে গিয়ে লাগার সাথে সাথেই ওই ডোম যিনি ছিল, যিনি চিৎকার গেছেন, উনি ছিটকে পড়ে যান, জোরে চিৎকার করে ছিটকে পড়ে যান। তো অন্য যে ডোমটি ছিল উনি দেখেন যে জাস্ট মেয়েটার হাতটি ওই ডোমের গালের মধ্যে লেগে গেছে, বাট ওই অতটুকু লাগার জন্য ডোমটা এত জোরে ছিটকে পড়ে যায় এবং চিল্লা বল্লা করে। তো উনি যখন ওনার কাছে জিজ্ঞেস করে যে কি হলো, আপনি এত জোরে পড়ে গেলেন কেন, তো ওই ডোমটা যেটা বলে যে আমাকে এত জোরে মারছে সেটা বলার মতো না, এটা কোনো মানুষের মায়ের হতে পারে না। উনি জাস্ট একদম ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে চলে যায়, সবাইকে বাইরে গিয়ে বলে ঘটনাটি। পরে ডাক্তার, পুলিশ যারা ছিল সবাই চলে আসে ভিতরে, এসে দেখে যে লাস্ট আগের পজিশনে যেভাবে চিৎ করানো ছিল প্রথম অবস্থায় ওই পজিশনেই আছে, লাশের কোনো চেঞ্জ হয়নি। তো যথারীতি সবাই মনে করে এটা হয়তো বা কোইন্সিডেন্স হতেই পারে। তো এইটা মনে করে লাশটাকে পুরো ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত করে শেষ হওয়ার পর যখন তাকে বাসায় পাঠানো হবে লাশ মাটি দেওয়ার জন্য, তো যে ভ্যানে করে নিয়ে আসছিল সেই ভ্যানে করে লাশটাকে আবার বেঁধে টেঁধে সুন্দর করে ওনাকে দেয়া হয় তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো যে ভ্যানওয়ালা ছিল উনি একাই যাচ্ছিলেন আর কি, তখন বিকালের দিকে হয়ে গেছে। তো উনি যেতে যেতে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা ছিল, তখন যদি সন্ধ্যার কাছাকাছি একটা ফাঁকা জায়গা ছিল, উনি ফাঁকা জায়গায় যাওয়াতে লাশটা অনেক ভারী ছিল, আগে থেকে অনেক ভারী ছিল, বাট হঠাৎ করে উনি ভ্যানওয়ালাটা মনে করতেছে যে তার ভ্যানটা মানে একদম হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হালকা হতে হতে একসময় মনে হলো যে ভ্যানটা ইজিলি ভাবে যাচ্ছে। তো উনার মনে একটু খটকা লাগে যে হঠাৎ করে ভ্যানটা হালকা হলো কিভাবে। তো উনি পিছনে ফিরে দেখে যে লাশটা ভ্যান থেকেই ভ্যানিশ, পুরাই ভ্যানিশ। তো এখন উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়া করে গাড়ি চালাতে থাকে। তো গাড়িটা ইতিমধ্যে পাংচার হয়ে যায়। পাংচার হওয়ার পর উনি তখন কি করে, এখন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, বাট কোথাও লাশটা নেই। তো পরে উনি এটা ওনাদের গার্জিয়ানকে জানানোর জন্য তাড়াতাড়ি চেষ্টা করে ওনার বাসায় যাওয়ার জন্য। তো উনি 40 মিনিট পরে ওনাদের বাসায় যায়,
বাসায় গিয়ে যে জিনিসটা দেখে যে উনি গিয়ে ওনার গার্জিয়ানকে বলবেন যে এইরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তো এটা উনি বলতে যাবেন সেই মুহূর্তে ওই মেয়ের যে চাচা ছিল তিনি এসে ওই ভ্যানওয়ালাকে বলতেছে, কি বাবা তুমি লাশটা পৌঁছে দিয়ে তাড়াতাড়ি চলে গেলা কেন, তুমি তো তোমার যে টাকাটা লাগে তুমি টাকাটা নিয়ে যাও। তো ইনি বুঝতে পারছেন না যে কি বলতেছে উনি, লাশ তো আমি তো পৌঁছায় দিইনি, লাশ তো ওখানে ভেনিশ হয়ে গেছে। পরে উনি বাসার ভিতরে গিয়ে দেখেন যে লাশটাকে গোসল করানো হচ্ছে। তো উনি এটা দেখে পুরাই একদম মানে ওইখানেই আর কিছু বলতে পারে না কাউকে, না বলে উনি দৌড়ে চলে আসে বাসায় চলে যায়। বাসায় চলে যায় সেদিন মানে উনি একদম জ্বরে ওনার ওয়াইফকেও কিছু বলতে পারতেছে না, শুধু বলতেছে যে আমি কিচ্ছু বলতেছি না, আমি এখন ঘুমাবো। ওনার প্রচন্ড জ্বর। পরে ডাক্তার এসে ওনাকে ঘুমের ওষুধ টষুধ দিয়ে উনি পরের দিন ঠিক হয়। ঠিক হওয়ার পর উনি পরের দিন গিয়ে ওই যে পুলিশটা আমাকে বলেছিল আচ্ছা, ঘটনাটা তার share করেন। পুরো ঘটনাটি শেয়ার করে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আরিফ মোহনপুর রাজশাহী থেকে লিখেছেন ট্রু স্টোরি, ইটস ট্রু স্টোরি। আচ্ছা, আমাদের কিছু মামুন মৌ SMS করেছেন এবং তিনি লিখেছেন ভাইয়া খুবই ভালো লাগছে, তিনি ইরাক থেকে আমাদের সঙ্গে রয়েছেন, সুতরাং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে রয়েছেন এবং আমরা আপনার খুবই খুশি হলাম যে এত দূর থেকে শুনছেন। ঘটনা হচ্ছে যে পুরো লাশটাকে নিয়ে অস্বাভাবিকতা ছিল পুরোটা সময়, এবং তারপরে যখন তিনি লাশটা পৌঁছে দিতে যাচ্ছিলেন এই ভ্যান চালক হঠাৎ করে লাশটা পথের মাঝখানে হারিয়ে যায় এবং হঠাৎ করে মিসিং হয়ে যাওয়ার পরে সে যখন চারপাশে খুঁজেও পায় না, একটা সময় যখন সেই লাশটার বাসায় যায় যেখানে পৌঁছে দেওয়ার কথা, সেখানে গিয়ে দেখা যায় লাশটাকে গোসল করানো হচ্ছে। এবং মানে তাহলে তিনি ওইখানে লাশটা মাঝপথে যেখানে হারিয়ে ফেললেন কে পৌঁছে দিল। এবং একজন আমাদের মোহনপুর রাজশাহীর মধ্যেই পরে একটা জায়গা তিনি লিখছেন যে ঘটনাটা সত্যি, তার মানে হয়তো অনেকেই এই ঘটনাটা জানেন। জ্যোতি শ্রাবণ আমাদের SMS করেছেন এবং তিনি উত্তরা থেকে আমাদের সাথে আছেন। শাওন আমাদের কুষ্টিয়া থেকে আমাদের সাথে রয়েছেন। আমাদের এছাড়া রয়েছেন তসবিদ, তিনি হচ্ছে জেল রোড ময়মনসিংহ থেকে রয়েছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে মেবি আচ্ছা এটা হচ্ছে এই বাংলা ইয়ারের বেস্ট এপিসোড বলে তিনি এই এপিসোডটাকে বলছেন। এর আগেও আমরা কয়েকদিন আগে একটা এপিসোড করেছি, সেই সময় আমরা এরকম ধরনের জিনিস শুনেছিলাম। মুন্না রাজশাহী থেকে লিখেছেন যে স্টোরিটা 100% ট্রু। এছাড়াও আমাদেরকে রাশেদ মিরপুর 10 থেকে লিখেছেন যে আচ্ছা আপনারা যদি একটু যারা এখানে লিখছেন মুন্না এবং আগেও একজন রাজশাহী থেকে আমাদের SMS করেন, তারা যদি ফেসবুক পেজে লেখেন তাহলে তো সবাই ব্যাপারটা আরো বুঝতে পারবেন এবং একই সাথে আপনারা এখানে SMS করার সাথে সাথে যদি ওখানেও লেখেন সবার কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য হবে। মাঝে মাঝে যখন এখানে ঘটনা বলার পরে আপনাদের কাছে শুনি তখন আমার খুব খারাপ লাগে যারা ঘটনা বলতে আসেন তাদের জন্য। সত্যি অনেক কষ্ট করে এত রাত জেগে আপনারা যেরকম শুনছেন তার চাইতে অনেক বেশি কষ্ট করে তারা কিন্তু আবার অনেক দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে এবং তাদের প্রসিডিওরটা অনেকটা কঠিন প্রসিডিওরের মধ্যে দিয়ে তাকে আসতে হয়। সেটা হচ্ছে যে ঘটনা পাঠানো, লিখা, মেইল করা, তারপরে সেটা সিলেক্টেড হওয়া, তারপরে এই মানে স্টুডিও পর্যন্ত আসা এবং এখন আবার বাড়ি ফেরা, সব মিলিয়েই তারা অনেক কষ্ট করেন। কিন্তু মানে তাদের ভালো লাগে ভূত FM সেই কারণেই। আরিফ এবং দুলি স্কার্টন গার্ডেন থেকে তারা দুজন শুনছেন এবং স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তিনি বলছেন যে তার কাছে ভালো লাগে বাবু ভাই এবং ডক্টর আলিফের স্টোরি তার কাছে ভালো লাগে। রাশেদ খান আমাদের মিরপুর 10 থেকে SMS করেছেন। মাহিদ আমাদের SMS করেছেন মারুফ সাকিব উত্তরা থেকে। এছাড়া এবং তিনি বলছেন আছে কিন্তু ভূত FM অসম হচ্ছে। শাওন আমাদের SMS করেছেন ঢাকা থেকে। রাজু আমাদের SMS করেছেন, লিখেছেন বহুত আচ্ছা, আই এম হ্যাপি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের লিও সুমন লিখেছেন যে অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন এবং লাস্ট কাহিনীটা তার কাছে দারুণ লেগেছে সেটা তিনি জানিয়েছেন। সিয়াম আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন যে দিস স্টোরি আচ্ছা ইটস ট্রু স্টোরি। রাজশাহী থেকে প্রচুর মানুষজন আমাদের SMS করে এটা জানাচ্ছেন, ভালো লাগছে এটা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি শাওন SMS করেছেন মুক্তা ময়মনসিংহ থেকে। জ্যোতি আমাদের SMS করেছেন, আরো অনেকেই আমাদের এখানে SMS করছেন। কিন্তু আপনি যদি SMS করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশন, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের আপনারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm which is BHWTFM@radiofuርቲ.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে
ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আজাদ আহমেদ আমাদের SMS করেছেন এবং তিনি চট্টগ্রাম থেকে আমাদের জানিয়েছেন তার কাছে বেশ ভয়ঙ্করই লাগছে আজকের এই ঘটনাগুলো, ফেসবুকে জানাচ্ছেন এগুলো, এবং আপনারাও কিন্তু ফেসবুকে জানাতে পারেন। ফেসবুকে যে সমস্ত কমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আবারও একটু পরে ফিরে আসছি, এবং সেই সাথে ফিরে আসছি আরো কিছু ঘটনা নিয়ে। এবং আমাদের দেশে রবিন ব্যাপারে SMS করেছেন এবং ইটালি থেকে তিনি আমাদের সাথে রয়েছেন এবং ভূত FM শুনছেন। সো এই মুহূর্তে আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:28 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখনো SMS করছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে মামুন রানা SMS করছেন USA থেকে, এবং তিনি আমাদের সঙ্গে আছেন এবং ভূত FM এর সবাইকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন। অলরাইট, আমরা চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে, আর একটা ঘটনা শুনবো তার কাছ থেকে। এরপরে আমরা আবারও আসবো আমাদের প্রথম অতিথির কাছে। সো হাতে সময় খুব কম, এর মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে। পারলে যদি সময় থাকে তাহলে আরো একটা ঘটনা রয়েছে আমাদের কাছে লেখা, সেটাও ইনশাল্লাহ পড়ে শোনাবো। বাবু ভাই, আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। নেক্সট যে স্টোরিটা আছে, আপনি যেটা বলেছেন যে বেশ অবিশ্বাস্য একটা ঘটনা, চলুন শুনি। তো ভাই, কাহিনীটা আসলে এটা একজনের লাইফ এক্সপিরিয়েন্স। ওর নাম হচ্ছে সাকিব আলম। সে মোহাম্মদপুরে, আপনার যে জায়গাটা থাকে ওটার লোকেশন এক্স্যাক্টলি বললাম না, মোহাম্মদপুরে থাকে আর কি। তো ও আমার সাথে কন্ট্যাক্ট করে ইদানিং, কিন্তু অনেকের কাছে কাহিনী শুনছি রাসেল ভাই, বিশেষ করে বৃষ্টির দিনে আর কি, সবাইকে বলে ডেকে আনছি, তারপর কাহিনী শুনছি। তো আমার সাথে কন্ট্যাক্ট করে আসে এরকম বৃষ্টির দিনেই, তো বসে কাহিনীটা শেয়ার করো, লাইফের একটা এক্সপিরিয়েন্স। আর অবিশ্বাস্য বলতে মানে বেশ কমিউনিকেশনের ব্যাপারটা আসলে ও যেভাবে ডিসক্রাইব করেছে, মানে আপনার এন্টিটির সাথে বা আদার ওয়ার্ল্ড এর সাথে, সেটাই বেশ আমার কাছে একটু মানে অ্যাবনর্মাল লেগেছিল। এই জন্য আমি বারবার ওকে এটা মানে আপনার ভেরিফাই করি, ওকে জিজ্ঞেস করি এবং বিভিন্ন আপনার ক্রস ভেরিফিকেশন করার চেষ্টা করি ওর সাথে। বাট অল টার্ন টু বি অ্যাকচুয়ালি ফাইন। মানে ও যা বলেছে ওর মধ্যে বেশিরভাগই মনে হয়েছে সত্যি। যেহেতু এই জিনিসটা আসলে প্রুফ করার কিছু নাই, ও কিছু ছবি ভিডিও দেখিয়েছে আমাকে, এভিডেন্স অফ দোজ আপনার তাবিজ এন্ড স্টাফ, কিন্তু সেটা তো আসলে মানে আমি মানে কোনো প্রুফ হিসেবে ধরতে পারি না। বাট অ্যাকচুয়ালি মানে ওর শেষ অ্যাপ্রোচ এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং মানে শুনে মনে হয়েছে কাহিনীটা সত্যি। যাই হোক, কাহিনীটা চলে যাই 2008 সাল বা এরকম একটা সময় সাকিবরা একটা বাসায় মুভ করে। হ্যাঁ, বাসাটা হচ্ছে আপনার এমনটা জায়গায়, যে জায়গাটা আপনার মোটামুটি আপনার পরবর্তীতে ডেভেলপ হয়েছে সিটি। আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদপুরে অনেক এক্সপ্যানশন হয়েছে, এক্সপ্যানশনের একটা জায়গায়। ওই জায়গাটা ওর খালার বাড়ি ছিল, এবং জায়গাটাতে নাকি অ্যারাউন্ড আপনার আরো আগে, তারও 10-12 বছর আগে ওটার নির্মাণ কাজ শুরু হয়, এবং ওই সময় কেবল সদ্য নির্মাণকৃত বিল্ডিং, মানে বেশ লম্বা সময় নিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে আর কি। ওকে। তো ওই বিল্ডিং এ যে ও যখন উঠে, ওই বিল্ডিংটা ওর খালার বাড়ি। ওরা খালা বিদেশে থাকতো, সেখান থেকে আসার পরে বাসা থাকে। তো ওই বাসা ওঠার পর থেকে নাকি তার ভেতরে বেশ অসুস্থতা দেখা দেয়। আচ্ছা, অসুস্থতা গুলো বেশ আপনার বিচিত্র টাইপের অসুস্থতা। ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যেতে থাকে এবং অসুস্থ ফিল করতে থাকে, কোনো কাজে মনোযোগী থাকে না, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার আর কি তার ভেতরে থাকে। তো এটাতে ওর বাবা একজন চিকিৎসক, তো বাবার সাথে কথা বলে, তো বাবা বিভিন্ন রকম চেক করে দেখে এবং তো টেস্ট করে দেখে, তার ভিতরে আসলে কোনো সমস্যা পাওয়া যায় না, মানে হি ইজ কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই প্রবলেম গুলো ফেস করে। তো যেটা ফেস করতো, বিছানায় শুয়ে থাকলে আপনার মূলত সারা শরীরে কেউ খোঁচাচ্ছে সুই দিয়ে, প্লাস কোনো কিছু কামড় দিচ্ছে, ছোট ছোট পিঁপড়া বা জাতীয় কিছু, চেক করলে কিছুই পাওয়া যেত না। হ্যাঁ, এরকম কিছু কাণ্ড করতে থাকে। পড়াশোনা অমনোযোগী হয়ে যায়, পড়াশোনা করতে পারে না, মন বসাতে পারে না এরকম। আচ্ছা, এবং ওর রুমের মধ্যেও মানে একটু মানে আশ্চর্য কিছু ফিলও করে, যেমন রুমের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো একদিন ও ফার্স্ট যখন নাকি আপনার কমিউনিকেশনের ব্যাপারটা হয়, ও শুয়েছিল বিছানায়। তো দুপুরের দিকে মানে আলো কমে গেছে আর কি, আলো আধারি রুমের ভেতরে। এরকম সময় শুয়ে ও ফিল করতে থাকে কেউ একজন মনে হচ্ছে ওর রুমে দাঁড়িয়ে দেয়ালের মধ্যে কোনো বল মারছে, টেনিস বল।
বেসবল মারছে, সেটা বাউন্স করে আবার ধরছে আর কি, ক্যাচ করছে। আপনার একটা খেলা খেলছে আর একটা দেওয়ালে বল মেরে সেটাকে আবার ক্যাচ করা আর কি, এরকম। এবং এটা মানে র্যাপিডলি ওর মাথার মধ্যে প্রেশার ফেলা শুরু করলো আর কি। হ্যাঁ, তো সে তারপর যে বুঝলো যে কেউ একজনের সাথে কথা বলার চেষ্টা করতেছে। কথা বলাটা এরকম যে তুমি আমাদের সাথে চলো, এখানে থেকে কি করতেছো, হ্যাঁ, আরেকটা ভিন্ন জগৎ আছে, এখানে থাকার কোনো মানে হয় না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, তো প্রথম দিন এই কথাগুলো সে কিভাবে শুনতে পাচ্ছে? ও শুনতে পাচ্ছে, মনে হচ্ছে যে ওর সাথে কেউ একজন কমিউনিকেট, ও তখন চোখ বন্ধ করে শুয়েছিল, আচ্ছা, ওকে। বাট সে ঘুমের মধ্যে ছিল না, সে আপনার মানে জেগেই ছিল, জাগরণ অবস্থায় আর কি, চোখ বন্ধ করে। মনে হচ্ছে যে ওর রুমের মধ্যে কারো উপস্থিতি বুঝতেছে, যখন চোখ খুলছে দেখছে কেউ নাই, আচ্ছা, আলো আধারি রুমের ভেতরে, কিন্তু ওর কাছে স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন বল দিয়ে খেলতেছে দেওয়ালের ভেতরে। জিনিসটা জাস্ট লাইক দ্যাট, একটা শব্দের মতো হচ্ছে বোঝায়, এবং ওর সাথে মাইন্ডের ভেতরে কেউ কথা বলছে। তো যাক, সে ওইটাকে প্রথম দিন ইগনোর করে বা মনে করে তার মনের কোনো হ্যালুসিনেশন বা সামথিং। এবং নেক্সট এর দিন যেটা হয়, ওই যে আপনার মনে হচ্ছে যে একই রকম খেলা কেউ খেলছে মার্বেল দিয়ে ফ্লোরে, জোরে জোরে মার্বেল ফেলতেছে এন্ড কমিউনিকেট করার চেষ্টা করতেছে, এবং ওই আপনার গা জ্বালা পোড়া করতেছে, এরকম ফিলিংস গুলো ওর মধ্যে হওয়া শুরু করে। তো প্রথম দিন যেটা করে, ওর মার সাথে কথা বলে। ওর মা বলে যে ঠিক আছে, ওকে মানে ওদের একটা সাজেশন অনুযায়ী ফ্যামিলিগত যে কোনো একজন হুজুর, বাংলাদেশে বেশ নাম করা একজন হুজুর বা পীর সাহেব, তার কাছে ওকে নিয়ে যাওয়া হয়। সে পীর সাহেব তাকে বলে তার বাড়িতে ঝাড়ু দিয়ে বাড়ির ধুলো নিয়ে আসতে। বাড়িতে যত ধুলো আছে বলছে ঝাড়ু দিয়ে বাসার থেকে ধুলোগুলো নিয়ে আসবে। আচ্ছা, তো বাড়ি ঝাড়ু দিয়ে সে ধুলোগুলো নিয়ে যায়। পীর সাহেব কি করে, ওই ধুলোগুলোর মধ্যে কিছু একটা পড়ে দেয়, পড়ে তাকে 4টা পেরেক আনতে বলে, ওই পেরেকটাও পড়ে দেয়, বলে তোমার রুমের চারপাশে 4টা লাগাবা, আর এই ধুলোগুলো একটা পোটলা করে ওই পেরেকের সাথে লাগাই তুমি। ওকে। এবং সাইমালটেনিয়াসলি একই সাথে সারাটা কাজ করে। একজন বাসায় একজন হুজুর আসতো তার, যে আরবি পড়াতো তাকে, সে হুজুরের কাছে সে এই ঘটনা বলার পর হুজুর তাকে তাবিজ দেয় একটা, এন্ড আপনার একটা প্লেট দেয়, প্লেটের মধ্যে কিছু লিখে দেয় আর কি, মাটির পোড়া মাটির প্লেটে, বলে এটাও দরজার সামনে ঝুলায় রাখতে। এনিওয়ে, তো ও যখন এগুলো করে ওই হুজুরের কথা মতো পেরেক মারে এন্ড ওই জিনিসটা টানায় বাসার মধ্যে, এরপর থেকে নাকি আরো ভয়ঙ্কর ভাবে তার সামনে এইসব জিনিস অ্যাপিয়ার হওয়া শুরু করে, এবং খুব রাগম্বিত ভাবে ওর সাথে কথা বলা শুরু করে যে তুমি মনে করতেছো যে তুমি এরকম করে পার পেয়ে যাবা, এরকম কিছু হবে না, তোমাকে আমরা ঠিকই ধরবো। এবং ওকে নাকি বলতে থাকে আমাদের একটা কাজ করে দিতে হবে, তোমাকে কাজ করে না দিলে তোমাকে আমরা নিয়ে যাব, তোমাকে আমরা ছাড়বো না, হ্যাঁ, এইসব জিনিস। তো ও নাকি মানে দেখে যে ওই রুম থেকে, ও চোখ বন্ধ করে থাকে, দেখে যে রুম থেকে বেরোনোর চেষ্টা করে, রুম থেকে বেরোতে পারতেছে না, প্রত্যেকটা রুম ওর কাছে আর অন্যরকম একটা রুম লাগছে। এবং সে নাকি ওই তখন তাকায় বারান্দায় আসছে, এসে দেখতেছে তার আশেপাশের ডিমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে আশেপাশে সবকিছুর মধ্যে মানে একটা ডিফারেন্ট চেহারা, লাল লাল আগুন লাগতেছে। এবং ও নাকি দেখতো যে ওর বাসার সামনে একটা ছাদ ছিল, সেই ছাদের মধ্যে গ্রুপ অফ পিপল লাইক 15-20 জন, বেশ লম্বা লম্বা, তাদের এক একজনের হাইট হবে আপনার 10-12 ফিট, এরকম দাঁড়ায় দাঁড়ায় তারা একটা মানে মিটিং এর মতো করতো ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তো এগুলাতে সে বেশ এফেক্টেড হয় এবং সেই সব কাজ হয় না। তা আমি যেটা বলে রাখি মাঝখানে রাসেল ভাই, এই যে ও যে প্রসিজার গুলোর কথা বলছেন যে ওকে হুজুররা পেরেক পড়ে দিছে এন্ড প্লেট পড়ে দিছে, এবং তারপর থেকে সে আরো বেশি মানে তাকে জ্বালানো শুরু করছে আর কি, এই জিনিসগুলো আসলে কিন্তু আমি মাঝখানে বলে রাখি, এটা আমার ওপিনিয়ন, জিনিসটার মধ্যে হয়তো তাকে ভালো জিনিসই দিয়েছিল তারা, ও কোনো প্রসিজারে মানে উল্টাপাল্টা করে ফেলছে যেটা আসলে কাজ করে নেই, কারণ করার কথা শান্ত পীর সাহেবরা হুজুররা এই ধরনের প্রসিজারই দেয়। তো এনিওয়ে, তো এরপরে যেটা হয় যে ওদের কাছে শোনে যে ওই বাড়িতে নাকি একসময় একজন সাধু এসেছিল আর কি, মানে মানে আপনার পুরোহিত টাইপের, তিনি নাকি কিছু এখানে চেষ্টা করছিল আর কি, আপনার কিছু প্রসিজার, এই বাড়িতে কিছু জিনিসপত্র হতো নির্মাণের সময় আর কি, তখন নাকি কি কি করে গেছিল এই বাড়ি তৈরি হওয়ার পর। তো তার কাছে একজন যেটা সাজেস্ট করে, কিন্তু সে যায় না। ইনস্টেড অফ দ্যাট সে যেটা করে, একজন এরকম একজন হুজুরকে তারা পায়, যিনি এসে আপনার ওইখানে বসে তার সাথে করে আর কি, আপনার একটা আসন দেয় আর কি, যেটাকে বলে মানে কাইন্ড অফ লাইক সে একটা সাধনায় বসে আর কি, ওখানে বসে বসে সে তার ওই হুজুরের কাছে কিছু জিন ছিল, তিনি জিন দিয়ে কাজ করে। তো যেটা পায় ওদের ছাদের উপরে নাকি আপনার ট্যাঙ্কির পাশে একটা জায়গার থেকে, মানে ছাদের একটা কোণার থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসে,
এন্ড আরেকটা তাবিজ বের করে হচ্ছে আপনার মাটির নিচ থেকে, সেটা আর কি উনি বসে থাকে রুমে, কিন্তু উনি এরকম হাত দেয়, দেখে হাতের মধ্যে একটা মুঠোর মধ্যে একটা আপনার তাবিজ চলে আসে, আর মাটি অনেক হাতে মাখানো, সেটা নাকি মাটির তল থেকে পায়। আর ওর যে ম্যাট্রেস, সেই ম্যাট্রেসের ভেতরে নাকি একটা তাবিজ পায়, এবং সেগুলা মানে বিভিন্ন রকমের মানে আপনার কিছু কথা লেখা, সেগুলা মানে অক্ষরগুলো আরবি বাট উল্টা পাল্টা, মানে হাইরোগ্লিফিক টাইপের লাগলো আমার কাছে দেখে। ও আমাকে দেখাচ্ছিল লেখাটা। এনিওয়ে, তো এই জিনিসটা হওয়ার আগে নাকি সে ভয় পাইছিল। একদিন ওই ম্যাট্রেসে শুয়েছিল, হঠাৎ সে দেখে যে কিছু একটা বড়, একটা ইঁদুরের চেয়ে বড় কিছু একটা ছুটে এসে তার ম্যাট্রেসের তল দিয়ে চলে যায়, এবং মানে ম্যাট্রেসটা আপনার মানে ওঠানামা শুরু করে দেয়, দোলা শুরু করে, মাটি যেরকম কাঁপে সেরকম। তারপরে হুজুর এসে প্রসিজার করে এবং এগুলো বের করে আর কি। তো বের করার পর থেকে নাকি এখন ওই বাসায় কিছু দেখা যায় না, বাট বাসার নিচে নাকি এখনো অনেকে দেখে যে এরকম ভোর রাতে কে হাঁটাহাঁটি করতেছে বাসাটার নিচে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুব কম, আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাব, এবং এর মাঝখানে কিছু জিনিস না পড়লেই না। রাকিব আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে ভ্যানওয়ালা মারা গিয়েছিলেন তার 19 দিন পর। আমরা একটু আগে যে মর্গের ঘটনা শুনলাম সেইটা নিয়ে রাকিব লিখছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন 19 দিন পর সেই ভ্যানওয়ালা যার ঘটনা আমরা শুনলাম সেই ভ্যানওয়ালা মারা গিয়েছিলেন। নাজিমউদ্দিন নিজাম উদ্দিন আমাদের কুয়েত থেকে SMS করেছেন এবং বলছেন তিনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং তিনি আই লাভ ভূত এফএম এন্ড রেডিও ফুর্তি। ফেসবুকের কমেন্ট পড়ছি। আচ্ছা, আমাদেরকে ছাড়াও অপূর্ব ফেসবুকে লিখেছেন যে ইনবক্সের ঘটনাটা পড়ুন ভাইয়া, এবং সাহস করে আজ প্রথম ঘটনা লিখলাম। মানে আপনি কি ফেসবুকে ইনবক্স করেছেন, তাই তো? আমার মনে হয় যে আপনি ইমেল করে দিলে আরো বেশি ভালো হয়, যদি আমাদের ইমেলটা করেন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অনেকেই বলছেন ঘটনা কিভাবে পাঠাবেন। ঘটনা পাঠাতে হলে যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে আপনি ঠিক যেভাবে নর্মালি মেইল করেন সেইভাবে আমাদের ঘটনাটা মেইল করে দিবেন, এবং মেইল আপনি যেভাবে লেখেন সেভাবেও লিখতে পারেন। চাইলে আপনি একটা MS ওয়ার্ড ফাইলে লিখে সেই মেইল তাতে যেভাবে ফাইল অ্যাটাচ করেন সেভাবে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন। অডিও ক্লিপের ক্ষেত্রেও তাই। স্বপ্নহীন মকলেসুর আমাদের SMS করেছেন, কমেন্ট করেছেন এখানে ফেসবুকে, লিখছেন রাসেল ভাই এই স্টোরিটা ট্রু, আমিও জানি। রাজশাহীর কথা বলছেন তিনি। আমার বাসা মোহনপুর রাজশাহীতে, এবং এটা 100% ট্রু। সো আপনারা কিন্তু চাইলে চেক করে নিতে পারেন ফেসবুকে, আমাদের রেডিও ফুর্তির ফ্যান পেজে গিয়ে আপনি এটা পাবেন। খুব ভালো লাগলো আমাদের এলাকার কাহিনী শেয়ার করার জন্য, থ্যাঙ্কস রাসেল ভাই। আবির আমাদের লিখেছেন যে রাজশাহীর ঘটনা আমিও জানি, দিস ইজ ট্রু। সো আপনি চাইলে এবং স্বপ্নহীন মকলেসুর দুজনের সাথে আপনারা যারা অবিশ্বাস করছেন কথা বলে নিতে পারেন। তুষার শুভ্র লিখেছেন রাজশাহী মেডিকেলের এইরকম কাহিনী আরো অনেক আছে, সবগুলোই সত্য। নিধি হক আমাদের লিখেছেন যে আই এম সো স্কেয়ার্ড। আচ্ছা, তিনি আজকের এই এপিসোডটা তার কাছে বেশ স্কেরি মনে হচ্ছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সম্রাট সমীর লিখেছেন যে গল্পটা আগে শুনেছিলাম। রাসেল আমাদের বনানী থেকে ঠিক একই জিনিস লিখেছেন। আমি সম্ভবত যিনি আজকে এসেছেন তিনি কয়েকবার মিস করেছেন এবং আজকে পরে ফাইনালি আসতে পেরেছেন। সম্ভবত আমি এর মাঝখানে তার জন্য ওয়েট না করে একটা দিন হয়তো এই ঘটনাটা পড়ে ফেলেছিলাম, হতে পারে এরকম, আমি ঠিক মনে পড়ছে না। তবে যদি এরকম হয়ে থাকে আই এম রিয়েলি সরি। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপু, আপনার নামটা আরেকবার একটু বলতে হবে। আমি সুইটি রহমান বলছি। আচ্ছা, আপনার তো ওই যে আমরা যখন শুনলাম যে আপনি পজেসড হয়েছিলেন আপনার সেই মুন্সিগঞ্জের সেই জমিদার বাড়িতে, যে তারপর থেকে তো নানা ধরনের সমস্যা আপনার সাথে চলতে থাকতো। তো ভয় পাওয়ার মতো, খুব ভয় পাওয়ার মতো কিছু ঘটেছে কখন আপনার সাথে? হ্যাঁ, তারপরে যেটা হয়েছে যে বাসায় আসার পরে থেকে আমি প্রায় ভয় পেতাম। রাত্রে ঘুমোলে দেখা যেত যে আমি শব্দ শুনতে পেতাম, মানে কেউ আমাকে ডাকছে। দেখা গিয়েছে যে আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, আমি ঘুমের ভেতরে আমার মনে হতো কেউ আমাকে ডাকছে। স্পেশালি ওই যে একটা পাগলের কথা সম্ভবত আমি বলেছিলাম, যে পাগলটাকে আপনি ফেরি থেকে নেমে দেখতে পেয়েছিলেন। একটা ভয়েস একটা আমার কানে আসতো। বেশ কিছুদিন আমি শব্দটা শুনতে পেতাম। রাত্রে ঘুমোলে আমি উঠে যেতাম, এবং উঠে আমি কখন যেন ড্রয়িং রুমে চলে যেতাম, যে আমি সেখানে কিছুক্ষণ বসে থাকতাম, আমার ভালো লাগতো, একা একা থাকতে বেশি ভালো লাগতো। তারপর আবার এরকম হতো, আমি যদি মাছ আমি যদি করতাম, ভাত রান্না করতে যেতাম, তখন আমার ঠিক জানলা ছিল, তো বারান্দা বারান্দাটা একটু অন্ধকার, আমার রান্নাঘর একদম পাশেই। তো আমি প্রায় ফিল করতাম যে কেউ দেখছে, কেউ আপনাকে দেখছে, আমাকে দেখছে, এবং সে মনে হতো যে কেউ উকি দিয়েছে এরকম। তারপর একটা ভয়ঙ্কর ঘটনা আমি বলবো, যেটা আমি আসলে কারোর সাথে শেয়ার করিনি। আমার হাজবেন্ড তারপর ওই ঘটনার পর থেকে আমাকে খুব টেক কেয়ার করতো। তো ও আমাকে তাবিজ একটা ম্যানেজ করে দিয়েছিল একটা হুজুরের কাছ থেকে। তো এই তাবিজটা আমি সবসময় রাখতাম সাথে। তারপর একবার যেটা হলো, আমি আমার বাবার বাড়িতে গিয়েছি। তো
সেখানে ডেফিনেটলি ও যেহেতু ডক্টর, ও থাকতে পারেনি, চলে আসছে। তো আমি সেখানে আমার আম্মুকে বলে আসছে সব ঘটনা, সবাই জানে। তো আম্মু আমাকে সবসময় টেক কেয়ার করতো আর কি। তো একদিন আমি গোসল করার পরে সেই তাবিজটা আমার টয়লেটেই খুলে আমি গোসল করি। তো গোসল করার পরে আমি সেটা আবার পড়তে ভুলে গিয়েছিলাম। তারপর যেটা রাত্রে হলো, তো এই ঘটনাটা আসলে আমি আমার হাজবেন্ডকেও শেয়ার করিনি এখনো, কারণ ভয়ে। তখন রাত্রে তো আপনি ফার্স্ট টাইম শুনছেন এটা? ওকে। কারণ ও আমাকে মানে মোটামুটি আমার রাগ করবে, আর ওই Interesting. ভয়ে আসলে এত বছর আচ্ছা। পরে আমি ঘটনাটা বলছি। তারপরে যেটা হয়েছে যে আমি রাত্রে এসে ঘুমাই আম্মার সাথে। তো আমার আম্মুর সাথে ঘুমানোর পরে যেটা হলো যে রাত্রে প্রায় 1:30-2টা হবে। আর আমাদের বাসাটা হচ্ছে অনেকটা বাংলো টাইপের, সামনে একটু স্পেস আছে একটু খোলা, আর দোতলা থেকে বাইরে জানলা দিয়ে সবই দেখা যায় রাত্রেবেলা, থাই গ্লাস আর কি। তো আমি যেটা হয়েছে রাত্রে 1:30টার সময় আমার ঘুমের ভেতরে আমি ফিল করছি যে কেউ আমাকে বসে ওঠার জন্য, যে উঠো। তারপর আমি আম্মুকে না দেখেই আমি উঠে জানলার যে পর্দাটা সরাই। সরাসরি আসলে ভাই আমি যা দেখতে পাই সেটা হলো যে আমাদের একটা গাছ ছিল, বট গাছ। আসলে আমাদের বাসাটা হচ্ছে গাজীপুরে। তো সেই গাছটা হচ্ছে অনেক আগের, কিন্তু কখনো আমরা ওরকম কিছু ফিল করিনি বা দেখিও নি এর আগে আমি। তো ওই বট গাছটা থেকে কিছু একটা মানে একটা লোকটা হচ্ছে অনেক লম্বা এবং তার মাথা নেই, সাদা একটা পাঞ্জাবি পরা এবং পাঞ্জাবিটা মাটি পর্যন্ত। আমি দোতলা থেকে দেখছি যে সে এত লম্বা যে প্রায় আমার একদম জানলার ওই গাছ থেকে নেমে আমার জানলার দিকে আসছে হেঁটে। এটা দেখে আসলে আমি প্রথমে আমি গেস করতে পারিনি যে এটা কি। তারপর দেখে আমি পুরা আবার মানে চিৎকার করে আমার আম্মুকে জড়িয়ে ধরি আর কি। তখন আম্মু উঠে তারপর বুঝতে পারে এবং চেক করে দেখে মানে যথারীতি আমার গলায় সে তাবিজটা নেই। তখন আম্মু তো বুঝতে পারে যে আসলে কি হয়েছে আমার সাথে। তারপরে আম্মু তাড়াতাড়ি করে টয়লেট থেকে এনে সেটা আমার গলায় লাগিয়ে দেয়। তো এই ধরনের ঘটনা আসলে আমার লাইফে হয়েছে। যখনই আমি একটু সিরিয়াস ছিলাম না এই ব্যাপারটায়, তখনই আমি ফিল করতাম যে কিছু একটা আমার সাথে আছে বা এরকম কিছু। আবার আরেকটা যেটা হতো যে রাতে যখন ঘুমোতাম তখন আমার হাজবেন্ড তো যেহেতু ডক্টর, ও মাঝে মাঝে রাত্রে বাসায় থাকতো না। তো এরকম হতো যে আমি ফিল করতাম আমার পাশে কেউ ঘুমাচ্ছে। আচ্ছা। পাশে কেউ ঘুমাচ্ছে, আমি কিন্তু লাইট অন করেই ঘুমাতাম। তারপরেও মনে হতো হঠাৎ করে যে আমার পাশে কেউ ঘুমাচ্ছে, এটা আপনি ফিল আমি করতেন? ফিল করতাম। ইভেন এখনো আজকে 7 বছর আমি অনেক কিছু বুঝতে পারি। যেমন কোনো মানে একটা গাছ কোথাও বেড়াতে গেলে যে এই স্পটটায় কি আছে, আমার পরবর্তী খবর নিয়ে জানতে পারি যে এই আসলেই তাই আছে। আসলেই খারাপ। হ্যাঁ, যে গ্রামের মানুষ বলে যে হ্যাঁ এই জায়গাটা একটা ঘটনা আছে বা হয়েছে, কিন্তু আমি এটা জাস্ট দেখে আমি বলতে পারি যে এখানে কিছু মানে আছে। এরকম কিছু কিছু প্যারানর্মাল ঘটনা আমার সাথে হয়, এটাকে শেয়ার করলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন কোনো কথা হবে না, আমরা সরাসরি এটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের সাথে, আপনাদের কাছে। এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. The night comes alive with rhyming songs. ওকে, আমরা একটা স্টোরি পড়ে ফেলি। আমাদের সাথে যে স্টোরিটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে সেটা পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে একজন, এবং তিনি লিখছেন, নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্লিজ আমার নামটা উল্লেখ করবেন না, এবং আমি নামটা ভুল করে যদি পড়ে ফেলি, আমার এই সমস্ত ক্ষেত্রে খুব হয়, সুতরাং আমি শুরুতে নামটা সরিয়ে ফেলেছি। নিচে যদি দেখতে পাচ্ছি নিচ পর্যন্ত পড়বো না। আমাকে লিখেছেন যেভাবে সেভাবে পড়ছি। আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান, প্রতি সপ্তাহেই প্রোগ্রাম ডাউনলোড করে শুনি। স্টুডিওতে গিয়ে স্টোরি শেয়ার করাটা ইম্পসিবল, তাই মেল করলাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করছি জানি না কতটা ভয়ের, তবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু একটা ঘটনা, এবং আমার এখন বয়স 18।
এই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স 5-6 হবে। আমার মনে আছে আমরা তখন সবাই আমাদের নতুন বাড়িতে এসেছি। তখন আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, দাদা ও আমি। ঘটনাটি বলার জন্য আগে একটু আমার বাড়ির ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িটার এন্ট্রান্স দিয়ে ঢুকে ডাইনিং রুমে আসতেই ফার্স্টে একটা স্টাডি রুম, তারপর একটা রুম, দেন আমার বেডরুম, যার সামনে কিচেন এন্ড বাথরুম। রাসেল ভাই এইগুলো বলছি বোঝার জন্য। আমার বাড়িতে আসার ফার্স্টের দিকে আমরা সবাই লাস্টের বেডরুমটায় ঘুমাতাম, আর দরজাটা ভেতর থেকে লক করা থাকতো, আর ডাইনিং রুমে লাইটস অন করা থাকতো এবং সবই নর্মাল চলছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ ঘুম ভাঙলো মায়ের আওয়াজে এবং মা বেডে উঠে বসে জোরে বাবাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বাথরুমে উঠেছো? দরজাটা এবং দরজা ঠেলেছো? কোনো দরজা তো খোলা আছে ঘরের, কেননা দরজা খোলা আছে ঘরের। আমি আর দাদা তখন ঘুম থেকে উঠেছি এবং আমার এবং মার আওয়াজে দেখলাম যে বাবা, যে কিনা ফ্লোরে বিছানায় ঘুমাচ্ছিল, উঠে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমার আজও সেই সময়টা মনে আছে। আমরা সবাই দেখলাম ডোরের দিকে, অর্থাৎ দরজার দিকে, যেটা ভেতর থেকে লকড ছিল, কি যেন দরজাটা ঠেলে দাঁড়িয়ে আছে, অনেকটা ফাঁকা করে দাঁড়িয়ে থাকার মতো, এবং তার ফলে ডাইনিং এর আলো তার কালো পায়ের উপর পড়েছে এবং একটা শ্যাডো তৈরি হয়েছে। এইখানে এটা দেখে আমরা দুই ভাই খুব ভয় পেয়েছিলাম এবং উঠে সাথে সাথে ওই জিনিসটা দরজার ওপারে ছিল, সেটা দরজা ছেড়ে দেয় এবং বাবা চোর ভেবে উঠে সারা বাড়ি খুঁজতে থাকে এবং কোথাও কোনো কিছু পায় না। তারপর থেকে আমরা দরজা বন্ধ করেই ঘুমাতাম এবং তারপরে 2-3 বছর যায় এবং কিছু হয় না। এবং তারপর যেটা আবার হয় সেটা যে বলে রাখা ভালো যে এর মধ্যে আমার মা অনেক ডাক্তার এবং আরো অনেকের সাথে কনসাল্ট করেন জিনিসটা, এবং তারা সবাই বলে যে আমাদের বাড়িতে এটাকে বলে বাস্তু দোষ, মনে হয়, আমি ঠিক জানি না এটা কি। এবং তিনি বলছেন যে এর ফলে কিছু বাজে জিনিসের এফেক্ট হয়েছে আমাদের বাড়িতে। এরপর থেকে ঘটনা শুরু হয় আমার দাদার সাথে, এবং গরমে আমাদের সবার যে স্টাডি রুম আছে সেখানে আমরা সবাই ফ্লোরিং করতাম, এবং রাতে ডাইনিং এর থেকে পেছনের কিচেন, বেডরুম, বাথরুম এবং সব অন্ধকার থাকতো। ডাইনিং রুমে মেবি ছোট একটা লাইট চলতো, এবং আমাদের সামনের ঘরে যে দরজা আছে সেখানে দরজার কাছে আমার দাদা শুতো এবং প্রায় দিনই দেখতো বাথরুমের গলিতে থেকে আমাদের কিচেনের শেষের বেডরুমের সামনে এবং ডাইনিং রুমের আগে অবধি দুটো কালো পা, যার কোমরের ওপরে আর কিছু দেখা যেত না, এবং অনেক ভয় পেত, এবং সেটা ঘুরে বেড়াতে দেখতো নিশ্চয়ই। এবং খুব অদ্ভুত ব্যাপার যে কালো পা এবং তার কোমরের উপর থেকে কিছু দেখা যেত না, এবং অনেক ভয় পেত, রাতে ঘুমাতো না। এবং মা বাবা ফার্স্টে বিশ্বাস না করলেও কয়েকদিন পর মাও সেই জিনিসটা দেখতে পান, এবং কিছুদিন পর একজনের হেল্প নিয়ে সেই প্রবলেম থেকে দূর হয় এবং সবাই মুক্তি পান। কিন্তু আমি খুব অদ্ভুত ব্যাপার এটা লেগেছে আমার কাছে যে আপনি যদি এখন আপনার ডাইনিং রুম, যেটা আপনি রেগুলার চেনেন, অথবা বেডরুম, যেটা আপনার পরিচিত, সেই জায়গায় যদি আপনি হঠাৎ করে এরকম কোনো ঘটনা এক্সপেরিয়েন্স করেন, হঠাৎ করে দেখেন যে আজকে একটু অন্যরকম লাগছে, এবং সেখানে আপনি সেই চেনা জায়গাটাতে আপনি হঠাৎ করে যদি দুটো কালো পা, ওপরের অংশ আর কিছু নেই, ঘুরে বেড়াতে দেখেন, আপনার নিশ্চয়ই অনেক অনেক অদ্ভুত লাগবে এবং উদ্ভট লাগবে। হ্যাঁ, সেটাই।